আমাদের আজকের গল্প স্বর্ণপেটিকার লাল ছাপ। গল্পটি লিখেছে রাঘব নন্দী। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, রাজ চট্টোপাধ্যায়, দেবস্মিতা, প্রীতম এবং আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে কৃষ্ণেন্দু মণ্ডল। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। গভীর অন্ধকারময় রাত্রি। একটু আগেই পাশের ঘড়িতে ঢং ঢং করে 2টো বেজে গেছে। দিলীপ সিং গভীর নিদ্রায় আচ্ছন্নই ছিলেন, কিন্তু হঠাৎ করে একটা অস্ফুট শব্দে তার ঘুমটা ভেঙে যায়। তিনি চুপ করে শুয়ে ভাবতে লাগলেন, এমন হঠাৎ তার ঘুমটা ভেঙে গেল কেন। দিলীপ সিং আবার ঘুমোবার চেষ্টা করলেন। এমন সময় আবার সেই অদ্ভুত শব্দটা। এবার তিনি বিছানার উপর উঠে বসলেন, আর শব্দ লক্ষ্য করে তাকাতেই তার চোখে পড়ল ঘরের কোণে তার নতুন কেনা আলমারিটার দিকে। কি আশ্চর্য! দিলীপ সিং যেন তার নিজের চোখকেই বিশ্বাস করতে পারলেন না। তার মনে হলো তিনি বুঝি জেগেই স্বপ্ন দেখছেন। আলমারিটা একটু নড়ে উঠল না। তিনি দেখলেন আলমারির এক পাশে খানিকটা কাঁচ চিরে 2খানা হয়ে গেল, আর ভেতর থেকে বেরিয়ে এলো একটা জমাট কালো ছায়া। এই অবস্থায় তার কি কর্তব্য হঠাৎ তিনি স্থির করতে পারলেন না। চিৎকার করে সবাইকে জাগাবেন নাকি নিজেই দেখবেন যে এই অজ্ঞাত নিশাচর আগন্তুকটি কে। দিলীপ সিং কাপুরুষ ছিলেন না, কিন্তু একটা অজ্ঞাত ভয়ে তার গাটা যেন ছমছম করতে লাগলো। তিনি বিস্ফারিত চোখে অন্ধকারে যতদূর দৃষ্টি চলে তীক্ষ্ণ দৃষ্টিতে চারিদিকে তাকালেন। এমন সময় বোধ হলো কেউ যেন তার বিছানার খুব কাছেই এসে দাঁড়িয়েছে। দিলীপ সিং তার কর্তব্য স্থির করার আগেই কেউ মৃদু অথচ অতি স্পষ্ট স্বরে বলল, এই গভীর রাত্রে আপনার সুনেত্রার ব্যাঘাত ঘটাবার জন্য আমি অত্যন্ত দুঃখিত দিলীপ সিংজি, কিন্তু আপনাকে আমি বেশিক্ষণ এই জাগ্রত অবস্থায় আটকে রাখব না। আমি যে জন্য আজ এখানে উপস্থিত হয়েছি তা শেষ হলেই আমি প্রস্থান করব, এবং আপনিও আবার নিরুদ্বেগে নিদ্রা দেবীর আরাধনা করতে পারবেন। দিলীপ সিং ভীতচরিত কণ্ঠে বললেন, কে তুমি? হ্যাঁ, কে কে যাও তুমি? তুমি এই ঘরে প্রবেশ করলেই বা কি করে? কে কে তুমি? এতগুলো প্রশ্নের উত্তর একসঙ্গে আমার পক্ষে দেওয়াটা একটু কষ্টকর দিলীপ সিংজি, তবে এটুকু বলতে পারি, আমার বিশেষ প্রয়োজনেই আমি আপনার সঙ্গে সাক্ষাৎকার করতে এসেছি। আমি কে এবং আমার উদ্দেশ্য কি হয়তোবা এতক্ষণে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তুমি তুমি যেই হও, তোমার কাজ দেখেই বোঝা যাচ্ছে তুমি গেরুপ বিশিষ্ট ভদ্রলোক। কিন্তু তোমার মতলবটা কি শুনি? হ্যাঁ, একজন সম্ভ্রান্ত ভদ্রলোকের ঘরে রাত্রে হানা দেওয়ার অপরাধে আমি আমি তোমায় পুলিশে দিতে পারি, জানো? হ্যাঁ, পুলিশে দিতে পারি। তাই নাকি? আমি স্বীকার করতে বাধ্য যে এই সংবাদ আমার জানা ছিল না, কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আমাকে পুলিশে দেওয়ার সৌভাগ্য বোধহয় আপনার কোনো দিনই হবে না। আমার পরিচয় পেলে আপনার এই আস্ফালন হয়তো নাও থাকতে পারে, কিন্তু তার আগেই আপনার হিতার্থে একটা কথা বলে রাখা দরকার। আপনার মঙ্গলের জন্যই আমি অনুরোধ করছি যে আপনি চিৎকার করবার চেষ্টা করবেন না। তাতে আমার কিছু ক্ষতি না হলেও আপনার যথেষ্ট ক্ষতির আশঙ্কা রয়েছে। আমি আপনার মতো বিশিষ্ট ভদ্রলোকের সাথে খালি দেখা করতে আসিনি, এটা আপনার মতো বিচক্ষণ ব্যক্তিকে স্মরণ করিয়ে দেওয়ার বাহুল্য বলেই মনে করি। তাহলেও বলে রাখছি, আমার হাতে রয়েছে একটা ক্ষুদ্র কোল্টের সাইলেন্সার যুক্ত শক্তিশালী রিভলভার। এর শক্তি এবং কার্যকারিতা হয়তো বা আপনার জানা থাকতেও পারে বা নাও থাকতে পারে। না জানা থাকলে শুধু এইটুকু পরিচয় দিলেই বোধহয় যথেষ্ট হবে যে দেখতে এটা ক্ষুদ্র হলেও এর কৃপায় আপনি সকলের অজ্ঞাতসারে মুহূর্তের মধ্যে এই ধরাধাম পরিত্যাগ করতে পারেন। এই রিভলভারের বিন্দুমাত্র শব্দ কারোর কর্ণগোচর হবে না। কে কে তুমি শয়তান? গভীর রাতে আমাকে এইভাবে এইভাবে ভয় দেখানোর কারণই বা কি? কে কে তুমি?
ধীরে সিংজি, ধীরে। আমার পরিচয়টা আপনাকে এখনো দেওয়া হয়নি বটে, কিন্তু আমার বিশ্বাস আমার পরিচয় পেলে আপনি কিছুমাত্র খুশি হবেন না। আপনার মস্তিষ্ক সম্ভবত সুস্থ থাকবে না। আমার পরিচয় দিতে অবশ্য আপত্তির কোনো কারণই নেই। আমার প্রকৃত পরিচয় যাই হোক না কেন, আমি সাধারণের কাছে দস্যু রঘুনাথ নামেই পরিচিত। দস্যু রঘুনাথ? আহ! হ্যাঁ, এই অধমের পরিচয় তাই বটে, কিন্তু আমার পরিচয়ে এত ভীত হওয়া আপনার মতো লোকের পক্ষে তো শোভা পায় না সিংজি। আশা করি আপনি যথাসময়ে আমার পত্র পেয়েছেন এবং আমার কথা মতো আমি সশরীরে হাজির হয়েছি, তাও দেখতে পাচ্ছেন। স্পষ্টই বোঝা গেল সেই অন্ধকার ঘরের ভেতরেও দিলীপ সিংয়ের মুখখানা যেন ফ্যাকাশে হয়ে গেছে। যাই হোক, তিনি বহু কষ্টের নিচের নিদারুণ ভীতি চেপে রেখে যথাসাধ্য সহজভাবেই বললেন, দস্যু রঘুনাথ? না, 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 তুমি তুমি কিছুতেই তা নাও। কারণ দস্যু রঘুনাথ তার কথা রাখতে পারেনি, না, 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 এমন ঘটনা কখনো শোনা যায়নি। কিন্তু কিন্তু এক্ষেত্রে তো তাই হয়েছে দেখতে পাচ্ছি। রঘুনাথ আমায় চিঠি লিখে জানিয়েছিল সে রাত 11টায় আমার সঙ্গে দেখা করবে, কিন্তু রাত এখন 2টোরও ওপরে। হ্যাঁ দিলীপ সিংজি, হ্যাঁ, আপনার এই অভিযোগ আমাকে আজ মাথা হেট করে মেনে নিতেই হবে। ঠিক 11টায় আপনার সঙ্গে দেখা করা আমার পক্ষে একেবারেই সম্ভব হলো না, কিন্তু কি করব বলুন। একপাল পুলিশ বাড়িতে ঢুকিয়ে দিয়ে বাড়ি তো ভরপুর করে রেখেছেন, আর নিজে তাদের মাঝখানে বসে এতক্ষণ আসর জমিয়ে রেখেছিলেন। কিন্তু আমি যে তার অনেক আগে থেকেই এই নতুন আলমারিটার ভেতর বসে গরমে গরমে হাঁপিয়ে উঠেছিলাম সিংজি। আপনাদের এত সাবধানতার মাঝে আমি কেমন করেই বা উদয় হতে পারি বলুন তো। দিলীপ সিং বিস্ময়ে হতভম্ব হয়ে একবার আলমারিটার দিকে আর একবার দস্যু রঘুনাথের মুখের দিকে তাকাতে লাগলেন। তিনি কিছুই বুঝতে পারলেন না যে কেমন করে অত বড় একটা জোয়ান মানুষ ওই আলমারিটার ভেতরে লুকিয়েছিল, আর সে লুকিয়ে থাকার সুযোগই বা পেল কখন। রঘুনাথ তার মনের কথাগুলো বেশ ভালো করেই বুঝতে পারল। সে ঈষৎ হেসে বলল, আমি যে কেমন করে এই আলমারির ভেতর আড্ডা নিয়েছিলাম তাই ভেবে আপনি হয়তো খুবই আশ্চর্যান্বিত হয়েছেন। তা হবারই কথা অবশ্যই, কিন্তু সেজন্য আপনাকে আমি ধন্যবাদ দিতে বাধ্য। আমার প্রেরিত লোকের কাছ থেকে আপনি যে এত সহজে আলমারিটা কিনতে রাজি হবেন তা আমি একেবারেই ভাবতে পারিনি। এতে আমার কিছু লোকসান হয়েছে বটে, কিন্তু সেটুকু ক্ষতি স্বীকার না করলে এত সহজে কাজটা তো হয়ে উঠত না। 300 টাকায় আলমারিটা তৈরি করিয়ে আপনার কাছে 50 টাকায় বেচতে হয়েছে সিংজি, সে কেবল আমার নিজের আশ্রয়টুকুর জন্যই। আপনি আমার প্রেরিত দুস্থ ভদ্রলোকটির করুণ কাহিনী শুনে দয়ায় বিগলিত হয়ে এমন একটা আলমারি বেশ সস্তায় কিনে ফেললেন। কিন্তু তখন যদি বুঝতে পারতেন সিংজি যে এই আলমারির মাঝেই এক গুপ্ত স্থানে আমি দিব্য সশস্ত্রভাবে বসে আছি, তাহলে কি করতেন বলুন তো। সে যাই হোক, এখন বাজে কথা আর আলোচনা বন্ধ রেখে এবার আমাদের সেই বৈষয়িক আলোচনায় আসা যাক। হ্যাঁ, কিন্তু আপনাকে বলে রাখছি, আমার কাছে কিছু গোপন করবার চেষ্টা করলে আপনি আখেরে ব্যর্থ হবেন। এবার শুনুন, আপনার কাছে যে জহরতপূর্ণ অ্যাটাচি কেসটা আছে সেটা আমার চাই, এবং তা অবিলম্বে। কি সর্বনাশ, কি সর্বনাশ! তুমি তুমি কি বলতে চাও যে জহরতপূর্ণ অ্যাটাচি কেসটা আমি জীবিত অবস্থায় তোমার হাতে তুলে দেব? এই সামান্য ক্ষতিতেই সর্বনাশ হলো বলে আঁতকে উঠলে চলবে কেন সিংজি? এরপর আরও বহু সর্বনাশ তোমার জন্য অপেক্ষা করছে শয়তান। জীবনে বহু লোকের বহু প্রকারে তুমি সর্বনাশ সাধন করেছ। তুমি কি মনে করো তোমার শয়তানির কোনো সংবাদই আমি রাখি না? আইনের চোখে, পুলিশের চোখে ধুলো দিয়ে তোমার মতো একটা নরপিশাচ পরিত্রাণ পেলেও আমি তোমায় পরিত্রাণ পেতে দেব না দিলীপ সিং, কখনোই দেব না।
সময় হলে আমার দণ্ড, হ্যাঁ আমার দণ্ড তোমার মাথার ওপর বজ্রের মতো নেমে আসবে, হাজার চেষ্টা করেও তুমি রক্ষা পাবে না। সেই দিনের জন্য তৈরি থেকো, এবং জীবিত অবস্থায় যদি জহরতগুলো আমার হাতে তুলে দিতে তোমার কোনো আপত্তি থাকে, তবে সেটুকু অসুবিধা দূর করতে আমি সর্বদাই প্রস্তুত। মৃত দিলীপ সিংয়ের কাছ থেকে দস্যু রঘুনাথ এই জহরতগুলো নিয়ে যাবে। তুমি 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 তাহলে আমায় হত্যা করতে চাও, হত্যা করতে চাও? প্রয়োজন হলে তোমাকে হত্যা করে আমি বিন্দুমাত্র এগুলো নিয়ে যেতে ইতস্তত বোধ করব না। তুমি যদি তোমার প্রাণের চেয়ে ওই পাথরগুলোর টুকরোকে বেশি মূল্যবান মনে করো, তাহলে তো আমি নিরুপায়। তাছাড়া ওই জহরতগুলো এখন তোমার অধিকারে থাকলেও ওগুলো যে প্রকৃতপক্ষে তোমার নয়, তোমার সম্পত্তি নয়, তা তুমি খুব ভালোভাবেই জানো। সুতরাং তোমার যতটুকু অধিকার ওই জহরতগুলোর ওপর, আমারও ঠিক ততটুকুই অধিকার আমি দাবি করতে পারি, এবং সেই দাবিতেই আমি ওগুলো নিতে এসেছি। দয়া করো, দয়া করো রঘুনাথ, ওগুলো গেলে আমি আমি আর বাঁচবো না, আমি আর কোনোভাবেই বাঁচবো না। ভগবানের দোহাই, দয়া করো, দয়া করো। তোমার এই ভগবত প্রীতি এতদিন কোথায় ছিল দিলীপ সিং? বন্ধুর ছদ্মবেশে কতজনের সর্বনাশ যে তুমি করেছ, সে খবর আর কেউ না জানলেও আমার তা অজ্ঞাত নয়। বহু লোকের সর্বনাশ করে তুমি আজ সমাজে মাথা তুলে দাঁড়িয়েছ, কিন্তু প্রয়োজন হলে তোমার মুখোশ আমি টেনে খুলে ফেলব। লোকে তোমার প্রকৃত রূপ দেখে ভয় আঁতকে উঠবে, তোমার কাছে আসতেও দারুণ ঘৃণায় তাদের নাসিকা কুঞ্চিত হবে। তোমার অসৎ উপায়ে অর্জিত জহরতগুলো গ্রহণ করলে তোমার সেই পূর্বকৃত পাপের যৎকিঞ্চিত প্রায়শ্চিত্ত হবে, ক্ষতি হবে না কিছু মাত্র, হ্যাঁ ক্ষতি হবে না। কথা বলতে বলতে দস্যু রঘুনাথ দিলীপ সিংয়ের বিছানার খুব কাছে এসে দাঁড়ালো। দিলীপ সিং পাংশুমুখে তার দিকে তাকালেন। তিনি দেখতে পেলেন যে অন্ধকারে 6 ফুট লম্বা একটা বিরাট শক্তিশালী আবছা দেহ তার সামনেই দাঁড়িয়ে রয়েছে। একটা কালো রঙের রেশমি মুখোশে তার মুখটা ঢাকা বলে তাকে কোনো চেনবার উপায় নেই। মুখোশের ভেতর ছোট ছোট দুটো ফুটোর ভেতর থেকে তার দুটো হিংস্র চোখ বাঘের মতো চলে উঠছে। দিলীপ সিং নিজের বিপদের গুরুত্ব বুঝতে পেরেই মরিয়া হয়ে উঠেছিলেন। তিনি বললেন, তুমি তুমি তাহলে ওই জহরতগুলো না নিয়ে এখান থেকে যাবে না, তাই তো? আচ্ছা আচ্ছা, কিন্তু এখান থেকে পালাবে কি কৌশলে রঘুনাথ? জাগ্রত সশস্ত্র প্রহরীদের দৃষ্টি এড়িয়ে তুমি এই বাড়ি থেকে বেরোবে কি করে ভেবে দেখেছো একবারও? হ্যাঁ, আর ধরা পড়লে তোমার অবস্থা যে কেমন সঙ্গীন হবে, সেই খেয়াল কি তোমার আছে? আমার জন্য তোমায় ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। আমাকে অভ্যর্থনা করবার জন্য তুমি এখানে একজন ডিটেকটিভ ইন্সপেক্টরকে আমন্ত্রণ করে রেখেছ। কিন্তু তুমি বোধহয় ভুলে গিয়েছিলে যে দস্যু রঘুনাথ যা বলে কার্যক্ষেত্রে করেও তাই। কারোর ক্ষমতা নেই তাকে সংকল্পচ্যুত করার। কিন্তু বৃথা আমার সময় নষ্ট করিও না। জহরতগুলো তুমি হাজার চেষ্টা করলেও আটকে রাখতে পারবে না। রঘুনাথের কথা শেষ হতে না হতেই দিলীপ সিং হঠাৎ চোখের নিমেষে বিছানা থেকে লাফ দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়লেন। কিন্তু আক্রমণ করে রঘুনাথের দেহ স্পর্শ করবার আগেই একটা প্রচণ্ড মুষ্ঠঘাতে দিলীপ সিং কিছুমাত্র শব্দ না করে জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়লেন। ভোরবেলা ঘুম ভাঙতেই বাড়িতে একটা আতঙ্কের আভাস পেয়ে সনদ বিছানার উপর উঠে বসল। সেখানে নিমন্ত্রিত অতিথি দিলীপ সিংয়ের সাথে দস্যু রঘুনাথ রাত 11টায় দেখা করতে আসবে। রঘুনাথের লেখায় একখানি চিঠিতে দিলীপ সিং সেটা জানতে পেরে সতর্কতা অবলম্বনের কিছুমাত্রই ত্রুটি করেননি। তার ফলে ডিটেকটিভ ইন্সপেক্টর চণ্ডীবাবু কয়েকজন পুলিশ কর্মচারী সহ দিলীপ সিংয়ের বাড়িতে আড্ডা নিয়েছিলেন। তার অনুরোধে প্রাইভেট ডিটেকটিভ সনত রায়ও দিলীপ সিংয়ের বাড়িতে সেদিন উপস্থিত ছিল। সনত রায় প্রাইভেট ডিটেকটিভ হলেও পুলিশের বড় বড় কর্মচারীরাও তাকে খুব বেশি শ্রদ্ধা করত। এমনকি অনেক জটিল ব্যাপারেও পুলিশকে বহুবারই তার সাহায্য নিতে হয়েছে। সারা রাত সে জেগেই ছিল, কিন্তু উল্লেখযোগ্য কিছুই সে জানতে পারেনি। অবশেষে নিশ্চিন্ত মনে ভোরবেলা ঘুমিয়ে পড়ে সে। তার উঠতে কিছুটা দেরি হয়েছিল বটে, কিন্তু দেরি হলেই বা ক্ষতি কি? রাত্রিরে অনর্থ যে কিছু হয়েছে বলে সে জানতে পারেনি। পুলিশের বড় কর্তা চণ্ডীবাবুও কি তার কাছে কোনো বিষয়ে চেপে যাবেন? না না, তা কখনোই সম্ভব নয়। তাহলে বাড়িতে একটা থমথমে ভাব রয়েছে কেন?
সনদ জানলা দিয়ে মুখ বাড়াতেই দেখতে পেল বাড়ির এখানে সেখানে সতর্ক প্রহরীর দল কিছু একটা শিকারের গন্ধ পেয়ে চারিদিক পাইচারি করে বেড়াচ্ছে। ছদ্মবেশী পুলিশের দল এখন তাদের সাজ পোশাকে নিজেদের স্বরূপ নিয়ে উদয় হয়েছে। কিন্তু কাকে জিজ্ঞাসা করবে সে? সাধারণ কনস্টেবল বা পুলিশের কাছে তো উপযাচক হয়ে সে কিছু জিজ্ঞাসা করতে পারে না। তাদের কাছে সে তার নিজের পরিচয়ই বা দেবে কেন? সুতরাং কার কাছে সন্ধান কি নেবে সনদ তা বুঝে উঠতে পারল না। রাত্রে সকলেরই ঘুমন্ত অবস্থাতেই বাড়িতে একটা দুর্ঘটনা ঘটেছে বলেই ধারণা হলো। যাই হোক, তাকে আর বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। একজন ভৃত্যকে সেই ঘরে প্রবেশ করতে দেখতে পেল। চোখ দুটো তার আতঙ্কে বিস্ফারিত, ভয়ে এবং উত্তেজনায় তার মুখের চেহারা সম্পূর্ণ বদলে গেছে। সনদ তার দিকে তাকিয়ে ব্যগ্রভাবে প্রশ্ন করল, কি হয়েছে? কি তোমাকে এমন দেখাচ্ছে কেন? বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটেছে? সনদের দিকে ভীত দৃষ্টিতে তাকিয়ে সে ব্যাকুল স্বরে বলল, ভয়ানক ব্যাপার। কাল গভীর রাত্রে বাড়িতে ডাকাত পড়েছিল। ডাকাত পড়েছিল? কে বললো তোমায়? কাল গভীর রাত্রে সত্যিই বাড়িতে ডাকাতি হয়ে গেছে। শুনেছি নাকি বাবু সর্বনাশ করে গেছে। আরে সর্বনাশ হয়ে গেছে? কি হয়েছে সেটা শিগগিরই বলো তো। আগে তা তো আমি ঠিক জানি না, তবে সর্বনাশ হয়েছে এ কথা ঠিক, কারণ বাবুকেও এ কথা আমি বলতে শুনেছি। এ কথা বলতে শুনেছিলে? তোমার বাবু কোথায়? তিনি ওপরের ঘরেই আছেন। ওখানে আরও কয়েকজন বাবু আছেন। সনদ তার জামা কাপড় বদলে দ্রুতপদে ওপরে এসে হাজির হলো। দিলীপ সিংহের ঘরে ঢুকতেই সে দেখতে পেল তিনি একটা ইজি চেয়ারে বসে খুব উত্তেজিত স্বরে ডিটেকটিভ ইন্সপেক্টর চণ্ডীবাবুর সাথে কথা বলছেন। আতঙ্কে, রাগে ও দুঃখে তার মুখটা অতি ভীষণ ভাব ধারণ করেছে। চুলগুলো উস্কো খুস্কো, চোখে মুখেও একটা ক্লান্তির ভাব। সনদ সেই ঘরে ঢুকেই শুনতে পেল যে তিনি একটি হুঙ্কার দিয়ে ইন্সপেক্টর চণ্ডীবাবুকে বলছেন, এত দূর সাহস আর আস্পর্ধা আমার বাড়িতে প্রবেশ করে আমার চোখের সামনেই আমার সর্বনাশ করে সে দিব্যি নির্বিঘ্নে অদৃশ্য হয়ে গেল। কিন্তু দিলীপ সিং কি বস্তু তা সে শীঘ্রই টের পাবে। তাকে গ্রেপ্তার করবার জন্য আমি জলের মতো অর্থ ব্যয় করতেও কুণ্ঠিত হব না। হতভাগাকে ফাঁসিতে লটকাবো, তারপর আমি অন্য কাজে হাত দেব। দিলীপ সিংয়ের পাশে উপবিষ্ট এক নিমন্ত্রিত অতিথি এবার তিনি বললেন, তোমার আস্ফালন দেখে এত দুঃখে আমার হাসি পাচ্ছে দিলীপ সিং। কাল যিনি গভীর রাত্রে তোমার আতিথ্য গ্রহণ করে তোমাকে সম্মানিত করেছিলেন, সেই মহাপ্রভুর শক্তি সামর্থ্য সম্বন্ধে কিছুমাত্র জ্ঞান থাকলেও তুমি বোধহয় এতটা লম্বা চওড়া বক্তৃতা দিতে সাহস করতে না। তোমার সৌভাগ্য যে দস্যু রঘুনাথ তোমার সামান্য কিছু সম্পত্তি পকেটস্থ করেই প্রস্থান করেছেন। আমার দৃঢ় বিশ্বাস যে তাকে ঘাঁটাতে গেলে তোমার আরও কিছু দুর্ভোগ হবে। সুতরাং এখন নিজের অদৃষ্টকে ধন্যবাদ দিয়ে তার এই অপূর্ব ক্রিয়ার আলোচনা করা ছাড়া আর কিছুই করবার নেই। পুলিশের ওপর নির্ভর করলে তুমি যে বিন্দুমাত্র লাভবান হবে না তা আমি আগে থেকেই বলে দিতে পারি। পুলিশ খুব ভালো রকমই জানে যে দস্যু রঘুনাথ কি চিজ, এবং তোমাকে বলতে বাধা নেই যে তার পাল্লায় পড়ে পুলিশকে বহুবার আকণ্ঠ ঘোল পান করতে হয়েছে। বক্তা কথা বলতে বলতে আর চোখে একবার ইন্সপেক্টর চণ্ডীবাবুর দিকে তাকালেন। বক্তা একজন টাকার কুমির। তিনি জুয়েলার অমর সেন। দিলীপ সিংয়ের নিমন্ত্রিত অতিথিদের মধ্যে সম্ভবত তিনিও একজন। দিলীপ সিং হুঙ্কার দিয়ে বললেন, কিন্তু তুমি দেখে নিও, আমি এই দস্যুকে চূর্ণ করবই। হ্যাঁ, তাকে ধ্বংস করাই আমার এখন প্রধান কাজ হবে। আমি তাকে দিয়ে জেলে পাথর ভাঙাবো, তবে আমি শান্তি পাবো। সে মায়াবী হলেও দিলীপ সিং এর কবল থেকে এবার তার আর পরিত্রাণ নেই। দেখা যাক এই যুদ্ধে কে জয়ী হয়। তবে ভয় হচ্ছে কার্যক্ষেত্রে নেমে তোমার এই আস্ফালন বুঝি বা অদৃশ্য হয়। তবে তোমাদের এই দ্বন্দ্বযুদ্ধের ফলে কি হয় তা জানবার জন্য আমি খুব বেশি উৎসুক নই, কারণ ফলাফল আমি এখন থেকেই দিব্য চোখে দেখতে পাচ্ছি। সনত এতক্ষণ চুপ করে দাঁড়িয়ে এই কথাবার্তা শুনছিল। সে এগিয়ে এসে প্রশ্ন করল, কি হয়েছে দিলীপ সিংজি? দিলীপ সিং নিষ্পলক। দিলীপ সিং আক্রোশে গর্জন করতে করতে গতরাত্রির সমস্ত কথাই খুলে বললেন। রঘুনাথের সাথে কথাবার্তার কিছু অংশ তিনি অন্য সকলের মতো সনতের কাছেও গোপন করে গেলেন। সব কথা মন দিয়ে শুনে সনত একটু বিস্মিত হয়ে বলল, কি আশ্চর্য! আমাদের এত সাবধানতা থাকা সত্ত্বেও কাল রাত্রে রঘুনাথ আপনার ঘর থেকে 50,000 টাকা জহরত নিয়ে অদৃশ্য হয়েছে। অদ্ভুত ব্যাপার, স্বীকার করতেই হবে। আচ্ছা সিংজি,
এর আগে রঘুনাথের সাথে আর কখনো আপনার সংঘর্ষ হয়েছিল? তাকে আপনি কি চিনতেন? সনতের এই প্রশ্নে দিলীপ সিংয়ের চোখ দুটো যেন একবার জ্বলে উঠল, কিন্তু পরক্ষণেই তিনি বিস্মিতভাবে বললেন, ওই দস্যুটার সাথে পরিচয় থাকবে আমার? না, ওই হতভাগা খুনি ডাকাতকে চেনা তো দূরের কথা, তাকে চাক্ষুষ দর্শন করবার সুযোগও আমি এর আগে কখনো পাইনি। কালো তার মুখ আমি দেখতে পাইনি। তার মুখ একটা ওই কালো রঙের রেশমি মুখোশে ঢাকা ছিল বলে তার মুখ দেখবারও কোনো উপায় ছিল না। কাজেই এখনো আমি হলফ করে বলতে পারি যে দস্যু রঘুনাথ আমার চিরদিনই অপরিচিত। সনত একবার আর চোখে চণ্ডীবাবুর মুখের দিকে তাকালেন। তাকে গম্ভীরভাবে গভীর চিন্তায় মগ্ন দেখে সনত মৃদু হেসে বলল, খোদ ডিটেকটিভ ইন্সপেক্টর চণ্ডীবাবুই তো এখানে সশরীরে হাজির আছেন। এই সম্বন্ধে তার মতটা একবার জানতে পারি কি? চণ্ডীবাবু ক্রুদ্ধ কণ্ঠে জবাব দিলেন, জানবে আমার মাথা, আমার মুন্ডু। আরে হতভাগা রঘুনাথ, তুই কি আমাদের একটু শান্তিতে দিনও কাটাতে দিবি না? পুলিশের একটু আরামের দিন কাটাতে দেখলেই তোর কি গাহদাত্র উপস্থিত হয়? আরে ডাকাতি করবি তো কর অন্য কোথাও গিয়ে কর, তা না একেবারে আমার নাকের ওপরেই। না, মান সম্মান আর কিছুই রইল না। সনদ, হতভাগার জ্বালায় চাকরি নিয়েও দেখছি টানাটানি উপস্থিত হবে। কিন্তু যাই বলুন না কেন, সামান্য একটা দস্যুকে ভয় পাওয়া আপনার মতো জাদ্রেল পুলিশ অফিসারের পক্ষে কিন্তু শোভনীয় নয়, তাই না চণ্ডীবাবু? বিশেষত সে তো আপনাদের কাছে খবর দিয়েই এসেছে। তাকে অভ্যর্থনা করার মতো আয়োজনও যথেষ্ট ছিল। আর দিলীপ সিংজি তো তাকে একেবারে সসম্মানে রথে চড়িয়ে নিজের শোবার ঘরে এনে রেখে দিয়েছিলেন। সনতের শেষ কথাটিতে ঘরে হাসির কলগুঞ্জন পড়ে গেল। জুয়েলার অমল সেন বললেন, হ্যাঁ, এ একটা কথার মতো কথা বলেছেন মিস্টার রায়। দিলীপ সিং তাকে যেভাবে নিজের ঘরে এনে স্থান দিয়েছিল, তা ভাবলে এর জন্য দোষ দিতে হলে একমাত্র দিলীপ সিংকেই দোষ দিতে হয়। হ্যাঁ, সে কথাটা আমিও বারবার করেই ভাবছি। ডাকাত রঘুনাথ এখানে এসে উদয় হবে এ খবর সে বেশ জোরালোভাবেই আগে জানিয়ে দিল। তার ফলে এখানে অনেক পুলিশ মহাপ্রভুর আগমন হবে, তাও সে সেই ধারণা করে রেখেছিল, পাছে পুলিশ তাকে প্রবেশপথে বাধা দেয়। এই আশঙ্কায় সে নিজেই আলমারির ভিতর বাক্সবন্দী হয়ে ঘরে ঢুকবার এক অপরূপ ফন্দি বার করল। সৌষষ্ঠবে ওই দামের দিক থেকে আলমারিটি যাতে দিলীপ সিংকে আকৃষ্ট করতে পারে, রঘুনাথ সে কথাটাও ভালো করে ভেবেছিল। 300-400 টাকার একটা সুন্দর আলমারি সে মাত্র 50 টাকায় সিংজিকে গজিয়ে গেল, আর সেই সঙ্গে সে নিজেও শোবার ঘরে স্থান করে নিল। কাজেই একটু চিন্তা করলে বেশ ভালোভাবেই বোঝা যায় যে দস্যু রঘুনাথ বেশ মাথা খাটিয়েই মতলবটা বার করেছিল। এ যেন মিঠাইয়ের ঝুড়িতে বন্দী হয়ে শিবাজির পলায়ন। কিন্তু এত সব যে কাণ্ড হলো, তা কিসের জন্য হলো বলুন তো? দস্যু রঘুনাথ কেমন করে জানল যে দিলীপ সিং কতগুলো মূল্যবান হিরে জহরত ব্যাংকে না রেখে একটা অ্যাটাচি কেসে পুড়ে নিজেই আগলে বসে আছেন? ডাকাত আসবে এমন একটা খবর পেয়েও হীরা জহরতগুলো নিজে অন্য কোথাও নিরাপদ স্থানে রাখার চেষ্টা করবেন না, এমন ধারণাই বা রঘুনাথের হলো কেমন করে? এতটা সুশৃঙ্খল কর্মপন্থা দেখেই আমি দিলীপ সিংজিকে জিজ্ঞাসা করেছিলাম, রঘুনাথের সঙ্গে তার শত্রুতামূলক কোনো ব্যাপার এর আগে কখনো হয়েছিল কিনা। বিশেষ করে শত্রুতা না থাকলে এবং দিলীপ সিংজির স্বভাব চরিত্র ভালো রকম জানা না থাকলে অনিশ্চিত হীরা জহরত লাভের আশায় কেউ কি কখনো নিজের গাঁট থেকে 300-400 টাকা খরচ করে, নাকি এমন একটা ঝুঁকি সে কাঁধে নেয়? আর একটা কথা আমার মনে হচ্ছে, কিন্তু সেই জন্য আমি আগে থেকেই দিলীপ সিংজির কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কথাটা কি জানেন? আমার মনে হয় রঘুনাথের দর্শন পেয়ে সিংজি খুব ঘাবড়ে গিয়েছিলেন। নইলে লোকটা এত বড় কাণ্ড করে গেল, কিন্তু সিংজি তাকে বাধা দেওয়া তো দূরের কথা, একটা টুশব্দ করলেন না। এমনকি ডাকাত চলে যাওয়ার পরেও তিনি একেবারে নির্বাকী বসে রইলেন। দিলীপ সিং এবার একটু উষ্ণ হয়ে উঠলেন। তিনি বললেন, তার হাতে যে একটা রিভলভার ছিল এ কথা ভুলে যাননি বোধ হয়। চণ্ডীবাবু মৃদু হেসে বললেন, হ্যাঁ, এ কথা আপনি বহুবার বলেছেন বটে, কিন্তু এতে আশ্চর্য হওয়ার কিছুই নেই। তবে রিভলভারের বদলে ফুলের মালা নিয়ে রঘুনাথ যদি আপনার আতিথ্য গ্রহণ করে, তবে আপনি নিশ্চয়ই খুশি হবেন বলে মনে হচ্ছে। কিন্তু তাহলেও তো আপনি পরিত্রাণ পেতেন না সিংজি। রঘুনাথের হাতের ওই ফুলের মালার গায়েই আপনাকে মূর্ছা যেতে হতো।
তার হাতে রিভলভার ছিল বটে, কিন্তু সে তো আর আপনার উপর সেটা ব্যবহার করেনি। এ যেন তার চরিত্রের দুর্জেয় রহস্য। তার কাজের সুবিধার জন্য যতটুকু দরকার তার বেশি ক্ষতি তো সে আর কিছুই করেনি। আপনার দ্বারা আক্রান্ত হয়েও সে কিন্তু আপনাকে গুলি করে হত্যা করেনি, কেবল মুষ্টিযোগ প্রয়োগ করে আপনার উপর আক্রমণ করেছিল। সে ইচ্ছে করলে অনায়াসে আপনাকে গুলি করে হত্যা করতে পারত, তাতে কিন্তু তার কিছুমাত্র ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল না। আমি আজই পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করব। এই দুর্দান্ত দস্যুটাকে যেমন করেই হোক গ্রেপ্তার করতে হবে, তাকে আমি অনুরোধ করব। আপনার অভিরুচি হলে আপনি অনায়াসে পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে পারেন। দস্যু রঘুনাথের নাম তার কাছেও অজ্ঞাত নয়, কারণ দস্যু রঘুনাথের নাম জানে না এমন লোক ভারতবর্ষের কেউই নেই। আপনি স্বয়ং এখানে উপস্থিত ছিলেন, সুতরাং আপনি সবকিছুই জানেন। আমার অনুরোধ আপনি দস্যুকে গ্রেপ্তার করে আমার এই অপহৃত জহরতগুলোকে উদ্ধার করে দিন। আমার কর্তব্য আমি যথাযথই পালন করব, তবে কাজের ফল সম্বন্ধে কোনো নিশ্চয়তা দেওয়া আমার পক্ষে অসম্ভব। আপনার দুর্ভাগ্য যে রঘুনাথকে ফাঁদে ফেলা তো দূরের কথা, আপনি নিজেই তার ফাঁদে পড়ে তাকে আপনার শোবার ঘরে আশ্রয় দিয়েছিলেন। আমি এই দুর্দান্ত দস্যুর গ্রেপ্তারের জন্য 5,000 টাকা পুরস্কার ঘোষণা করব। তাতে কোনো ফল হবে বলে কিন্তু আমার মনে হয় না, তবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। আমার এই কথা আপনি বিশ্বাস করতে পারেন। আপনার পুরস্কারের লোভে নয়, আমার কর্তব্যের খাতিরেই দস্যুকে গ্রেপ্তার করার জন্য আপনার জহরতগুলো উদ্ধার করার আমি প্রাণপণ চেষ্টা করব। জুয়েলার মিস্টার অমর সেন বললেন, তুমি 5,000-এর জায়গায় 50,000 টাকা পুরস্কার ঘোষণা করলেও তোমার ক্ষতিগ্রস্ত হবার বিন্দুমাত্র সম্ভাবনা নেই দিলীপ সিং, কারণ আমার দৃঢ় বিশ্বাস যে ওই পুরস্কারের টাকা তোমার লোহার সিন্দুক থেকে বের করে কোনোদিনই কাউকে দিতে হবে না। বুঝতে পেরেছ আমার কথা? দস্যুকে গ্রেপ্তার করতে কেউ কোনো দিনও সেই পুরস্কারের টাকা তোমার কাছ থেকে দাবি করতে আসবে না। এটা একেবারে খাঁটি সত্য। আমার এই কথা তুমি লিখে রেখে দিতে পারো দিলীপ সিং। এতদিন এর কেবলই নাম শুনে আসছিলাম, কিন্তু আজ তার সুশৃঙ্খল কর্মপদ্ধতির পরিচয় পেয়ে আমি মুক্তকণ্ঠে বলতে পারি যে তুমি তো দূরের কথা, লন্ডনের স্কটল্যান্ড ইয়ার্ডসের পুলিশ পর্যন্ত এর কোনো কিনারা করতে পারবে না। দস্যু রঘুনাথ আজ ওকে মিস্টার রায়। কথার মাঝে এরকম সহসা সনদকে সম্বোধন করায় মুহূর্তের মধ্যে সকলেরই দৃষ্টি পড়ল সনদের দিকে। দেখা গেল সনদ ঘরের মেঝেতে কিছু একটা জিনিস কুড়িয়ে অতি যত্নে নিজের পকেটে পুরে রাখল। দিলীপ সিং জিজ্ঞাসা করল, ওটা কি সনদ বাবু? জিনিসটা আপনার পক্ষে কোনো দরকারি জিনিস নয়, তবে আমার কাছে ওটা খুবই মূল্যবান জিনিস। কিন্তু মাফ করবেন, আমি ওর কোনো পরিচয় এখন দিতে পারবো না। এটা কিরকম কথা হলো সনদ বাবু? আমারই বাড়িতে এসে আমারই ঘরের মেঝে থেকে আপনি একটা জিনিস তুলে নেবেন, অথচ আমি তার সম্বন্ধে কিছুই জানতে পারবো না। আরে এই যে অদ্ভুত কথা বলছেন সনদ বাবু। হ্যাঁ, কিছুটা হয়তো অদ্ভুতই মনে হবে সিংজি, কিন্তু মনে রাখবেন, আমি যা করে জীবিকা নির্বাহ করি সে জিনিসটা হচ্ছে অদ্ভুত। আমার কাজ গোয়েন্দাগিরি, কিন্তু আমি বেতনভোগ পুলিশের গোয়েন্দা নই। ফি মাসের গোড়াতেই একটা মোটা টাকা আমার পকেটে এসে যাবে। আমি গোয়েন্দা, শখের গোয়েন্দাই বলতে পারেন। বড় একটা ব্যাপারের কুলকিনারা যদি করতে পারি, কেবল তাতেই আমার পারিশ্রমিক পাওয়ার সম্ভাবনা থাকে। ধরুন, আপনার এই ব্যাপারটা যদি সমাধান করতে পারি, যদি বুঝতে পারি যে কে এই দস্যু রঘুনাথ, কেন সে এতটা বিপদের ঝুঁকি মাথায় নিয়ে নিজে খরচপত্র করে আপনার বিরুদ্ধে এমনভাবে অদ্ভুত একটা অভিযান করল, এর ভেতরে আরও কোনো রহস্য লুকিয়ে আছে কিনা, জহরতগুলোর ইতিহাসটাই বা কী, কোথাকার জিনিস কোথায় এসেছিল আর কোথায় বা চলে গেল, এইসব তথ্য যদি আবিষ্কার করতে পারি আর সঙ্গে সঙ্গে জহরতগুলো তার মালিকের কাছে ফিরিয়ে দিতে পারি, কেবল তবেই আমার 2 পয়সা রোজগার হবে। সে এখন সরকার বাহাদুরি দিন আর আপনিই দিন। কাজেই এমন অদ্ভুত যা জীবিকা, তার কোনো কোনো আচরণ অদ্ভুত হবে বই কি। তাহলেও আমি আপনাদের শুধু এইটুকু আশ্বাসই দিতে পারি যে জিনিসটা ক্ষুদ্র এবং নগণ্য। সেই জিনিস আপনাদেরই কারোর অসাবধানতায় হয়তো পকেট থেকে পড়ে গিয়েছে, কিন্তু পড়ে গেলেও কারোর কোনো ক্ষতিবৃত্তি হয়নি, অথচ আমার পক্ষে তাই হবে একটা মস্ত লাভ। এমন জটিল ব্যাপার মীমাংসা করার পক্ষে
হয়তো এই অবহেলার জিনিসগুলোই হবে আমার প্রধান এবং প্রথম উপকরণ। জুয়েলার অমর সেন বললেন, মিস্টার রায়, আমি কিন্তু আপনার সঙ্গে একমত হতে পারলাম না। সবার মাঝে বসে আপনি হয়তো আমাদেরই কারো পকেট থেকে পড়ে যাওয়া একটা জিনিস কুড়িয়ে নেবেন, অথচ সে সম্বন্ধে কিছুই বলবেন না, জিনিসটাকে দেখবেনও না। এমন একটা ব্যাপার কি অসৌজন্যের পরিচায়ক নয়? হয়তো তাই, তবু এই বিষয়ে আমি অটল মিস্টার সেন। কাজেই আমাকে আর কোনো অনুরোধ করাটাই বৃথা। জিনিসটা দেখাতে বা তার কোনো বর্ণনা দিতে আমি অনিচ্ছুক, বিশেষত এত লোকের মাঝে তো একেবারেই অসম্ভব। তবে যার জিনিস তিনি যদি নিজেই যথার্থ অনুমান করতে পারেন, তাহলে অনুরোধ করলে জিনিসটা তাকে গোপনে দেখানো চলে। আর কেন আমার কাছে রাখছি সে বিষয়েও একটা কৈফিয়ত দেওয়া যায়, কিন্তু তার আগে কিছুতেই অন্যরূপ হওয়া সম্ভব নয় মিস্টার সেন। সনৎ বাবু দেখছি বড্ড জেদি লোক। তা যা হোক, তিনি যখন এই নিয়ে একটা ওই খুনোখুনি পর্যন্ত করতে প্রস্তুত, তখন আমাদের সকলেরই নিরস্ত থাকা উচিত। কিন্তু মনে রাখবেন সনৎ বাবু, সবই সার্থক মনে করব যদি আপনি ওই দস্যু রঘুনাথকে গ্রেপ্তার করতে পারেন আর আমার ওই জহরতগুলোকে আমায় ফিরিয়ে দিতে পারেন। উপযুক্ত পুরস্কার লাভেও তখন আপনি বঞ্চিত হবেন না, এই আশ্বাস আমি আপনাকে বেশ ভালোভাবেই দিতে পারি। আচ্ছা বেশ, তাহলেই হলো। সেদিন দুপুরবেলা সনৎ সবেমাত্র তার খাওয়া দাওয়া সেরে ইতিচিয়ারে গায়েলি দিয়ে খবরের কাগজটা চোখে দেবার উপক্রম করছিল। এমন সময় বাইরে কার পায়ের শব্দ শোনা গেল। সনৎ খবরের কাগজ থেকে তার চোখখানা না তুলে পেছনের দিকে না তাকিয়েই অভ্যর্থনা করল। আসুন আসুন চণ্ডীবাবু, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। বটে, চণ্ডীবাবু সারা মুখে বিস্ময় ফুটে বেরোল। তুমি যে দেখছি হাত গুনতে শিখেছ, আমাকে না দেখে আমাকে অভ্যর্থনা করলে, আর সঙ্গে সঙ্গে বলছো কি না আপনারই অপেক্ষা করছি। তাহলে কেন এসেছি সেটাও নিশ্চয়ই আঁচ করে রেখেছ। সে কি আর বলতে, কেন এসেছেন সে কথা বলা তো খুবই সহজ। বটে, তাই নাকি? আচ্ছা তাহলে তুমিই বলো আমি এখানে কেন এসেছি। আপনি এসেছেন চণ্ডীবাবু আমায় জেরা করতে। আপনি জানতে এসেছেন দিলীপ সিংয়ের বাড়িতে আমি কি এমন মূল্যবান জিনিস কুড়িয়ে পেয়েছি, এই তো? চণ্ডীবাবুর চোখ দুটো যেন তার কপালে উঠে গেল। তিনি বিস্ময়ে স্তম্ভিত হয়ে হতভম্বের মতো ধপ করে একখানা চেয়ারে বসে পড়লেন। খানিকক্ষণ নির্বাক থেকে সহজে তিনি বললেন, তুমি যে অবাক করলে হে সনৎ, তুমি কি আজকাল জ্যোতিষশাস্ত্র চর্চা করছো নাকি? তার কোনো প্রয়োজন হয় না চণ্ডীবাবু, একটু মাথা খাটালেই সবাই এমন দু চারটি কথা বলতে পারে। দিলীপ সিংয়ের বাড়িতে যখন আমার সঙ্গে ওদের কথা কাটাকাটি হচ্ছিল, আপনি তখন বড় ধৈর্যের পরিচয় দিয়েছিলেন। আমি সেই জন্যই আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু তখনই বুঝে নিয়েছিলাম আপনার এই ধৈর্য কেবলমাত্র সাময়িক, সুযোগ মতো আপনি আপনার কৌতূহল মেটাবার চেষ্টা করবেনই। ভোরবেলায় যে কৌতূহল আপনি চেপে রেখেছেন, এখন এই দুপুরবেলায় তার পূর্ণ অভিব্যক্তি নিশ্চয় আশা করা যায়। তাই আমি অনেক আগে থেকেই আপনাকে প্রত্যাশা করেছিলাম। এতে আর নতুনত্ব কি আছে চণ্ডীবাবু? আচ্ছা বেশ, তোমার ক্ষমতা আছে, মাথা আছে, আমি 100 বার স্বীকার করছি। কিন্তু এখন বলো তো ভাই, কি করে এমন মূল্যবান জিনিসটা তুমি হস্তগত করেছো? সনতের মুখ এবার গম্ভীর ভাব ধারণ করল। সে কথা আমি এখন আপনাকে বলতে পারছি না চণ্ডীবাবু, কাজেই ক্ষমা করবেন। সে কি হে সনৎ, শেষকালে আমাকেও কি অবিশ্বাস করছো? না, আপনাকে অবিশ্বাস করি না, তবু কেন যে এখন কিছু বলবো না তার কৈফিয়তও আমি এখন দিতে অনিচ্ছুক। কিন্তু তার মানে এই নয় যে আপনাকে বাদ দিয়েই আমি এত বড় একটা কাজে হাত দিচ্ছি। এই কাজে আপনার সাহায্য আমাকে নিতেই হবে, এমনকি আজ সন্ধেবেলাতেও আপনার সাহায্য আমার প্রয়োজন। কি সেই সাহায্য সনৎ? আমি তোমাকে সর্বোত্তভাবেই সাহায্য করতে প্রস্তুত। বেশ, তাহলে সন্ধেবেলা হতেই আমার বাড়ির আশেপাশে 3-4 জন লোকের বন্দোবস্ত রাখবেন। সন্ধ্যের পরে একটু অন্ধকার হলেই আমার কুটিরে এক মহৎ ব্যক্তির আগমন হবে। আমার সঙ্গে দেখা করে তিনি তারপর কোথায় যান, কার কার সঙ্গে কোন কোন বিষয়ে কথাবার্তা হয়, সেই খবরগুলো নেবার একটু বন্দোবস্ত রাখবেন। আর আমার বাড়ির যা বন্দোবস্ত সে তো আমি নিজেই ঠিক করে রেখেছি। কিন্তু জিজ্ঞাসা করতে পারি কি যে কে এই মহৎ ব্যক্তি? তিনি আপনার এবং আমার দুজনেরই পরিচিত। তার নাম দিলীপ সিং। দিলীপ সিং? কিন্তু তিনি আসবেন কেন বলতে পারো?
আর সে খবরই বা পাঠালেন কখন? খবর তিনি পাঠাননি, পাঠাবেনও না। তিনি আসবেন আমার সঙ্গে গোপনে দেখা করতে, কাজেই তার জন্যই এত সব আয়োজন রাখা হচ্ছে। তিনি খবর পাঠাননি অথচ তুমি জানতে পেরে গেছো যে তিনি আসবেন? এই যে দেখছি তুমি আবার হাত গুনতে আরম্ভ করে দিলে। হাতগোনাই বলুন আর কাক চরিত্রই বলুন, এ কথা নির্ঘাত সত্য যে আজ রাতের অন্ধকারেই সর্দার দিলীপ সিংজি আমাদের কাছে আসবেনই। আপনি ইচ্ছে করলে ওই পাশের ঘর থেকে আমাদের কথাবার্তাগুলো বেমালুম হজম করে নিতে পারেন, কিন্তু তাকে অনুসরণ করার কাজে যেন কোনো রকম ভুল না হয় সেদিকটা একটু বিশেষ করে লক্ষ্য রাখবেন চণ্ডীবাবু। এইটুকুই শুধু আমার অনুরোধ। নিশ্চয়ই রাখবো। তাহলে এখন আর দেরি করা ঠিক হবে না সনদ। সন্ধ্যের আগেই আমি তোমার আতিথ্য গ্রহণ করে ওই পাশের ঘরখানায় আশ্রয় নিচ্ছি, আর তোমার সর্দার সাহেবকে চোখে চোখে রাখবার ব্যবস্থা করে রাখবো। সেই বিষয়ে তুমি নিশ্চিন্ত থেকো। এই বলে চণ্ডীবাবু উঠে পড়লেন, আর সনত তাকে দোরগোড়ায় খানিকটা দূরে এগিয়ে দিয়ে এলো। ঘরে ফিরে সনত হাঁকল, মুকুল! কে, সনতদা? বলেই এক বলিষ্ঠ তরুণ যুবা এসে পাশে দাঁড়ালো। সনত বলল, তুমিও তো সবই শুনলে মুকুল। হ্যাঁ, শুনেছি। খানিকটা কাজ আমি চণ্ডীবাবু আর তার সহচরদের উপরেই ছেড়ে দিয়েছি, কিন্তু হরদেও তোমার জন্য যা কাজ রয়েছে তা কিন্তু নিতান্ত কম নয়। মনে আছে তো কি কি কাজ তোমায় করতে হবে? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। যাও, তাহলে তোমার এখন ছুটি, কিন্তু কোনো ভুল যেন না হয়। না না, কিছু ভুল হবে না সনতদা, সে তুমি দেখে নিও। বেশ, এখন তাহলে সব তৈরি থাকো। আমি কতকগুলো চিঠিপত্র লিখে আমার অতিথিদের জন্য প্রস্তুত হয়ে থাকি। এই বলে সনত তার ছোট দেরাজটি খুলে টেবিলের সামনে গিয়ে বসল। মুকুল আর কোনো কথা না বলে নিঃশব্দে বেরিয়ে গেল। রাত প্রায় 10টার সময় দিলীপ সিং যখন সনতের বাড়ি থেকে বেরিয়ে এলেন, ভালো করে লক্ষ্য করলে দেখা যেত তার মুখটা তখন কালো হয়ে গিয়েছে। দিলীপ সিং একটা ট্যাক্সিতে বসতেই ড্রাইভারকে বলল, ভবানীপুর, জুয়েলার অমর সেন। অতি মৃদুস্বরে এই কথাটি বলে তিনি আবার চিন্তামগ্ন হলেন। চিন্তায় আত্মহারা না থাকলে দিলীপ সিং হয়তো সুস্পষ্টই বুঝতে পারতেন যে আর দুটো ট্যাক্সি তখন তাকে অনুসরণ করে ভবানীপুরের দিকে অগ্রসর হচ্ছিল। জুয়েলার অমর সেন তখন কেবল আহারাদি সেরে শোবার উপক্রম করছিলেন। এমন সময় প্রচণ্ড কর্নারের শব্দে তিনি সচকিত হয়ে উঠলেন। একজন ভৃত্য এসে দরজা খুলে দিতেই ঝড়ের বেগে দিলীপ সিং ঘরের ভেতরে প্রবেশ করলেন। তারপর সম্মুখে অমর সেনকে দেখতে পেয়ে গভীর বিরক্তির সঙ্গে বললেন, তুমি তো সব নষ্ট করে দিয়েছো অমর। কেন, কি হয়েছে? হবে আবার কি, হবে আবার কি হয়েছে আমার মাথার মুন্ডু। ওই গোয়েন্দা ঘুঘু সনতের 100 প্রশ্নে আমি তো আজ নাজিয়াল হয়ে গেছি। জিনিস চুরি গেল আমার, আর সে কিনা আমাকেই করে তম্বি। হ্যাঁ, লোকটা ধূর্ত বটে, ওর কথাই তো বুঝতে পেরেছি, কিন্তু কি তার প্রশ্ন বলো দেখি। সকাল বেলাকার কথাটা তোমার মনে আছে তো? আমারই টেবিলের তলা থেকে কি একটা জিনিস তুলে নিলে, অথচ তার সে কোনো কৈফিয়ত দিলে না। মনে হলো বেশ জবরদস্তি করলে সে হয়তো তাই নিয়ে একটা দাঙ্গা বাঁধাতেও পিছপা নয়। জানো অমর, ইচ্ছে হচ্ছিল হতভাগা টুটি চেপে তখনই ওর ওই জবরদস্তির মজাটা দেখিয়ে দিই, কিন্তু ওই অনেক কিছু ভেবে সমস্ত অপমানই আমি নীরবে সহ্য করে গেছি। ভেবেছিলুম গোপনে দেখা করে মনটা একটু নরম করে ভুলিয়ে ভালিয়ে যদি ওই খবরটা আদায় করা যায়, কিন্তু হতভাগা ঘুঘু কি সহজ বদমায়েশ। খবর তো পেলাম না কিছুই, উল্টে আরো কত তম্বি। সে বলে দস্যু রঘুনাথের চিঠি পেয়ে আপনি পুলিশের সাহায্য নিয়েছেন, মেনে নিলুম, কিন্তু জুয়েলার অমর সেন অত ভোরে আপনার বাড়িতে গিয়েছিল কেন, তার একটা সদুত্তর দেবেন কি? আমি বললুম সেই কৈফিয়ত ভালো করে দেওয়ার মালিক হচ্ছেন অমর সেন নিজে। তার সঙ্গে আমার হৃদ্যতা অনেক দিনের, ব্যবসার ক্ষেত্রে তার সঙ্গে আমার প্রথম পরিচয়। এখন তিনি বিনা নিমন্ত্রণেও বন্ধু হিসেবে আমার বাড়িতে আসা যাওয়া করেন। সেদিনও তিনি সেইভাবেই এসেছিলেন। বললুম বটে অমর, কিন্তু সনদটা বিশ্বাস করলে না। সে বললে আপনার ও তার মাঝে এই জহরতগুলো নিয়ে যে কোনো এগ্রিমেন্ট বা চুক্তিপত্র হয়নি, এই কথাটি আমি বিশ্বাস করবার চেষ্টা করব। দেখলে তো লোকটা কত বড় পাজি। কিন্তু এই সবটারই মূল হচ্ছ তুমি নিজে। তোমাকে খবর না দিতে তুমি অত ভোরে কেন আমার বাড়ি ছুটে গিয়েছিলে বলো তো? কেন? বারে, তাছাড়া আমার আর উপায় কি ছিল বলো? আমার অতগুলো টাকা, 10,000 টাকা তোমায় অগ্রিম দেওয়া হলো,
অথচ তুমি একটি জহরও তো আমায় ছেড়ে দিলে না। বললে কি না সবগুলোর আকার ও চিহ্নগুলো ভেঙে চুরে পুঁছে ফেলে তারপর আমায় দেবে। অথচ দস্যু রঘুনাথ তোমায় যে চিঠি লিখেছে তাও তুমি আমায় দেখালে। তখন কি স্বভাবতই একটা আশঙ্কা হয় না যে জহরতগুলো বুঝি রঘুনাথের হাতে চলে যায়, আর সেই সঙ্গে আমার 10,000 টাকাও বুঝি মাঠেই মারা যায়? কাজেই আমাকে তখন তোমার ওপর গোয়েন্দাগিরি করতে হলো। রাত্রিরে কখন কি হয় সেসব জেনে সঙ্গে সঙ্গে আমাকে জানবার জন্য তোমার বাড়ির ভেতর ও বাইরে ছদ্মবেশে আমার নিজের লোক রইল 4 জন। এতে অবশ্য তোমার দিক দিয়ে আপত্তির কোনো কারণ ছিল না, বরং তোমার শক্তি এতেই কিছু বৃদ্ধি হয়েছিল। দস্যু রঘুনাথ যদি কৌশল না দেখে বিন্দুমাত্র জবরদস্তি প্রকাশ করত, তাহলে আমার সেই 4 জন লোকই ছিল বাধা দেওয়ার পক্ষে যথেষ্ট। যা হোক, ভোর হতে না হতেই তোমার জহরতগুলোর অবস্থা শুনতে পেলাম। কাজেই বাধ্য হয়ে আমাকে তখনই ছুটতে হলো তোমার কাছে। তারপর যা হয়েছে সে তুমি বেশ ভালোভাবেই জানো। খানিকক্ষণ হলো পুলিশ গোয়েন্দা ইত্যাদির সাথে কচকচি, তারপর হলো তোমার সাথে। তুমি তো আমায় এখন একেবারে অতল জলে তলিয়ে দিলে। তোমার সমস্ত জহরত ফেরত না পাওয়া পর্যন্ত তুমি আমায় 1 পয়সাও দেবে না। এই হলো তোমার ধনুর ভঙ্গপণ। তাছাড়া আর কি করতে পারি বলো? টাকার অভাব বলেই তো ওই 50,000 টাকার জহরত তোমার কাছে নামমাত্র জলের দামে 30,000 টাকায় বিক্রি করছিলাম। অমর সেনের মুখে এবার একটু হাসি দেখা দিল। শুধু তাই কি, মালটা তুমি নিজের কাছে রাখতে চাও না সেও একটা কারণ নয় কি? হ্যাঁ হ্যাঁ, তাও কতকটা বটে। কিন্তু সে যাই হোক, অতগুলো পুলিশের সামনে তোমার ছুটে যাওয়া খুবই অন্যায় হয়েছে, একথা আমি 100 বার বলবো। আর তারই ফলে ওই ওই গোয়েন্দা ঘুঘু সনতের কাছে তুমি এই ব্যাপারটা একেবারে সন্দেহময় করে তুলেছ। আমার মনে হচ্ছে সে তোমার নিজের কাছ থেকেও একটা কৈফিয়ত শোনবার জন্য কাল ভোরেই এখানে ছুটে আসবে। তা সে আসে জানো, আমি তো আর জলন্ধরের মোটা বুদ্ধি দিলীপ সিং নই, আমি বাঙালি। এখানে তার কোনো সুবিধেই হবে না দেখে নিও। দিলীপ সিং যেন সহসা কিছুটা উত্তেজিত হয়ে উঠলেন। সে তো আমি এখনই বুঝতে পারছি অমর। দোরগোড়া একে ওত পেতে বসে থাকলেও ভেতো বাঙালির চোখে তা ধরা পড়ে না। কিন্তু আমি তো বাঙালি নই, আমি পাঞ্জাবি সিংহ। আমার চোখে ধুলি দেওয়া অত সহজ নয়। যেখানে আছো ঠিক সেখানেই থাকো, নড়েছ কি তোমায় গুলি করব। বলেই হঠাৎ তিনি বাঁদিকে জানলায় মুখ ফিরিয়ে বজ্রকণ্ঠে কাউকে যেন সাবধান করে দিলেন। চুপ করে দাঁড়িয়ে থাক, এই দেখ হাতে আমার গুলি ভরা পিস্তল। কথার সঙ্গে সঙ্গে তিনি তার পকেট থেকে রিভলভার বার করে জানলায় মুখ ফিরিয়ে কোনো এক অজ্ঞাত ব্যক্তিকে লক্ষ্য করে দাঁড়ালেন। দেখা গেল জানলার পাশে সত্যিই এক অপরিচিত লোক। সে আপাদমস্তক সুদীর্ঘ কৃষ্ণ পোশাকে আবৃত। এতক্ষণে তাদের কথাবার্তাগুলো বেশ মন দিয়েই শোনা যাচ্ছিল। দিলীপ সিংয়ের সাবধান বাণীর সঙ্গে সঙ্গে সে চক্ষুর মতো নিমেষে অন্তর্হিত হওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার সম্ভবপর হল না। অমর সেন ও দিলীপ সিংয়ের হাঁকডাক শুনে ভৃত্য ও প্রহরীর দল তৎক্ষণাৎ সচকিত হয়ে উঠল। তারপর মুহূর্তের মধ্যে তারা সেই অজ্ঞাত ব্যক্তিকে গ্রেপ্তার করে টেনে হিঁচড়ে ঘরের ভেতর নিয়ে এলো। দিলীপ সিং ক্রুদ্ধ সিংহের মতো তৎক্ষণাৎ তার ঘাড়ের উপর লাফিয়ে পড়লেন আর পিস্তলের বাঁট দিয়ে তার মাথায় একটা প্রচণ্ড আঘাত করে বসলেন। তবে রে শয়তান! একটা অস্ফুট আর্তনাদ করে লোকটা তখনই ঘরের মেঝেয় লুটিয়ে পড়ল। তার হাতের ছোড়া হাঁটাই রয়ে গেল। এতটুকুও সদ্ব্যবহার হলো না। পরদিন খুব সকালেই সনদকে থানায় আসতে দেখে চণ্ডীবাবু তাকে অভ্যর্থনা করে বললেন, কি ব্যাপার, এত সকালে কি মনে করে? দস্যু রঘুনাথের কোনো সন্ধান পেলে? আমার লোক তো কাল দিলীপ সিংকে অনুসরণ করতে গিয়ে একেবারে বোকা বনে গিয়েছে। দিলীপ সিং কি কাউকে সন্দেহ করছিল কিনা কে জানে। সে খানিক দূরে সোজা গিয়ে হঠাৎ আবার পেছনে হটে এলো। কাজেই পেছনে ট্যাক্সিতে আমার যে লোক তাকে অনুসরণ করছিল সে প্রায় মুখোমুখি। দিলীপ সিং একটা টর্চ ফেলে সম্ভবত তাকে দেখে নিল। তারপর সে ছুটল ভবানীপুরের দিকে। মিনিট 7 পরেই সে আবার চালাকি করে তার মুখোমুখি হয়ে কর্কশ স্বরে বলল, ফের আমার পিছু নিয়েছে তো তোমাকে গুলি করব। এই বলে সে পেস্তল বার করলো। কাজে আমার লোকের ছুটি হয়ে গেল তৎক্ষণাৎ। সে গাড়ি ফিরিয়ে চলে এলো। তা যা হোক, ডাকাত রঘুনাথের তুমি কি কোনো খবর পেয়েছো নাকি? রঘুনাথের জন্য আমি মোটেই চিন্তিত নই চণ্ডীবাবু। তার আগে দিলীপ সিং সম্বন্ধেই কিছু সন্ধান নেওয়ার প্রয়োজন। আমি দিলীপ সিংয়ের বন্ধু অমরবাবুর সাথে একবার দেখা করতে চাই। আপনি যাবেন আমার সঙ্গে?
তার কাছে গিয়ে কোনো ফল হবে বলে তো আমার মনে হয় না। তবে তুমি যখন বলেছো তখন চলো, না একবার ঘুরেই এসে যাক। চণ্ডীবাবু ও সনদ থানা থেকে সোজা অমরবাবুর ফার্মে এসে হাজির হলেন। তাদেরকে দেখে অমরবাবু একটু অবাকই হলেন। আসতে আজ্ঞা হোক। আপনার মতো লোক বিনা কারণে যেখানে সেখানে দর্শন দান তো করেন না। এখানে পায়ের ধুলো দেবারও নিশ্চয়ই কোনো সঙ্গত কারণ আছে, কিন্তু সেই কারণটা কি আমি কি জানতে পারি? অবশ্যই। সেদিন দিলীপ সিংজির বাড়ির ঘটনা সম্বন্ধেই কিছু আলোচনা করতে এসেছি, কারণ নিমন্ত্রিত অতিথিদের ভেতরে তো আপনিও একজন ছিলেন। তবে পার্থক্যের ভিতরে এইটুকু যে আমরা ছিলাম রাতের অতিথি আর আপনি ছিলেন দিনের অতিথি। তাহলেও আপনার কাছ থেকে কয়েকটা বিষয়ে একটু সন্ধান নিতে চাই। ও এই কথা। দিলীপ সিং দেখছি তাহলে রঘুনাথের অপহৃত ওই জহরতগুলো উদ্ধারের আশা রাখে। তা বেশ, এখন কি জানতে চান বলুন তো? আপনাদের আপ্যায়িত করতে আমি সবসময় প্রস্তুত। কিন্তু দিলীপ সিংজির কি কি জিনিস খোয়া গেছে তা আপনি জানেন? 50,000 টাকা মূল্যের জহরত খোয়া গেছে তা জানি, এর বেশি কিছু। আপনি একথা জানেন কি করে? জহরতগুলো কি আপনি দেখেছিলেন? নিশ্চয়ই। দিলীপ সিং কোনো কারণে ওগুলো আমার কাছে বিক্রি করতে চেয়েছিল, এবং সেই জহরতগুলোর দাম ঠিক করবার জন্য সেদিন সকালবেলা আমি তার বাড়িতে উপস্থিত হয়েছিলাম। কিন্তু রঘুনাথের কৃপায় সেগুলো তার আগেই দিলীপ সিংয়ের হস্তচ্যুত হলো, সে তো সবাই দেখলাম। জহরতগুলোর দাম কিছু স্থির হয়েছিল? জহরতগুলোর দাম 30,000 টাকা স্থির হয়েছিল। মোটে 30,000 টাকা? হ্যাঁ, আসলে দিলীপ সিংয়ের টাকা দরকার ছিল বলেই বোধহয় তিনি 30,000 টাকাতেই ওইগুলো বিক্রি করতে প্রস্তুত হয়েছিলেন। আচ্ছা, দিলীপ সিংয়ের সাথে আপনার আলাপ কোন সূত্রে? ব্যবসায়ী সূত্রে তার সাথে আমার আলাপ হয়েছিল। তিনি আমার কাছ থেকে কোনো রাজপরিবারের জন্য প্রায় বহুমূল্যবান অলংকারপত্র কিনতেন, এবং সেই আলাপই ক্রমে বন্ধুত্বে পরিণত হয়েছে। এবং শেষে বোধহয় আপনিই ক্রেতা আর তিনি বিক্রেতাতে পরিণত হয়েছিলেন, কেমন? হ্যাঁ, দিলীপ সিংয়ের বর্তমানে বোধহয় কিছু অর্থকষ্ট চলছিল, এবং তার ফলেই উনি জহরতগুলো। দিলীপ সিংজি কোনো রাজপরিবারের জন্য আপনার কাছ থেকে অলংকার কিনতেন, জানেন কিছু? না, সে কথা দিলীপ সিং কোনোদিনও আমায় বলেননি, এবং আমিও তাকে জিজ্ঞাসা করিনি। ধন্যবাদ, আজ এই পর্যন্তই থাক। এই সংবাদগুলো দেওয়ার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। অমর সেনের ফার্ম থেকে বেরিয়ে এসে চণ্ডীবাবু গভীরভাবে বললেন, ব্যাপার কি কিছু বুঝতে পারছো সনদ? ধনকুবের দিলীপ সিংয়ের হঠাৎ এমন টাকার দরকার হলো, 50,000 টাকার জহরতগুলো 30,000 টাকাতেই বিক্রি করতে রাজি হয়ে গিয়েছিলেন। রাজাউজির মানুষ, অর্থের প্রয়োজন সবসময়ই হতে পারে, কিন্তু আমি ভাবছি অন্য কথা। দিলীপ সিং কোন দেশের রাজপরিবারের জন্য অমরবাবুর ফার্ম থেকে অলংকারপত্র ক্রয় করতেন? তুমি বড় বাজে কথা নিয়ে মাথা ঘামাও সনদ, তা জেনে আমাদের কি লাভ? লাভ বই কি, এখন বেশ বুঝতে পারছি যে দিলীপ সিং রঘুনাথের চেয়েও কম ধূর্ত নয়, আর এই অমর সেন লোকটিও তার উপযুক্ত সাগরেদ। আপনি শুনলে বিস্মিত হবেন চণ্ডীবাবু, যে কাল রাত্রে আমার একজন লোক হরদেও এই দিলীপ সিংকে অনুসরণ করে অমর সেনের বাড়ি পর্যন্ত এসেছিল, কিন্তু তারপর সে আর ফিরে যায়নি। আপনি লক্ষ্য করলে দেখতে পেতেন, আমরা যে ঘরখানায় বসেছিলাম ঠিক সেই ঘরের দক্ষিণ দিকের দেয়াল ঘেঁষে খানিকটা রক্ত জমাট হয়ে আছে। সে রক্ত আর কারুরই নয়, সে রক্ত হরদেও সিংয়ের। আমি এই কথা হলপ করে বলতে পারি। আর খানিকটা পরে এলেও হয়তো সেই রক্ত আমাদের চোখে পড়ত না, কিন্তু বড্ড সকাল সকাল এসে পড়েছি। রাতের চিহ্ন ওরা এখনো পর্যন্ত মুছে ফেলতে পারেনি। বলো কি সনদ, এর মাঝে এত দূর? ব্যাটারা দেখছি ভয়ানক খুনে। আমার লোকটাকে তো দিলীপ সিং রাস্তাতেই বিদায় করে দিল, আর তোমার লোকটাকে করলো ভববার। তাহলে চলো থানায়, এখনই সেপাই নিয়ে এসে ব্যাটাকে আটক করে ফেলি। ধীরে চণ্ডীবাবু, ধীরে, অত ব্যস্ত হবেন না। মনে রাখবেন, কেবল বাদলেই হলো না, এরা প্রকৃতই দোষী কিনা তারও তো কোনো প্রমাণ নেই। তাছাড়া এদের গ্রেপ্তার করার সাথে সাথে 50,000 টাকার জহরত ও লুকানো রহস্য, আর আমার সহচর হরদেও সিং চিরদিনের জন্য কোথায় তলিয়ে যাবে তা কে জানে। কাজেই এখন সেটা হতে পারে না চণ্ডীবাবু, কিন্তু খুব সাবধানে এগোতে হবে, তা তো দেখতেই পাচ্ছেন।
এখন দেখছি এমন একটা কাজ আমাদের হাতে এসে পড়ল যা একেবারেই সহজ নয়। যে ডাকাতি করেছে সেই রঘুনাথ, আর যার ওপরে ডাকাতি করেছে সে হলো দিলীপ সিং। এরা দুজনেই হয়তো সমান। কাজেই কে আমাদের শত্রু আর কে আমাদের মিত্র, বা কে আমাদের লক্ষ্যস্থল, বা কে আমাদের সহানুভূতির পাত্র, তার কিন্তু কিছুই নিশ্চয়তা নেই। তাহলে এখন আমাদের কি কর্তব্য? সে কথা পরে ভাবা যাবে, কিন্তু এখন এই পথের মাঝে এত আলোচনা করা উচিত নয় চণ্ডীবাবু। পেছনে যে ফেউ লেগেছে সে খবর রাখেন তো? বলেই সনত হঠাৎ ফিরে দাঁড়ালো। দেখা গেল একটি ছোকরা মতন একজন মাত্র হাত পাঁচেক দূরে দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে সাইকেল চালিয়ে আসছে। সনত চণ্ডীবাবু হঠাৎ ফিরে দাঁড়াতেই সে একেবারে মুখোমুখি হয়ে পড়ল। বেচারার পালাবার পথ পেল না। সনত একটু হেসে তাকে বলল, কি হে ছোকরা, এমন বোকার মতো পিছু নিয়েছ কেন? আমার সঙ্গে এই সঙ্গীটির দয়া হলে তোমাকে কিন্তু এক্ষুনি হাজতে যেতে হবে। যাও, আর কখনো এমন বোকার মতো কাজ করো না। যাও, আজ তোমায় ছেড়ে দিচ্ছি, কিন্তু তোমার টায়ারটি ফাটিয়ে দিলাম। বলেই পেস্তল বার করে টায়ার লক্ষ্য করে একবার গুলি করল। প্রচণ্ড শব্দে সাইকেলের একটি টায়ার ফেটে গেল। হতভম্ব ছোকরা তাই নিয়েই মাঠের দিকে নেমে গেল উদ্ধশ্বাসে সাইকেল নিয়ে। চণ্ডীবাবু বললেন, এ তুমি কি করলে সনত? ছোকরাকে হাতে পেয়েও ছেড়ে দিলে? ঠিকই করেছি, কিন্তু আপনাকে একটা কাজের ভার দিচ্ছি। ছোকরা এই পথ দিয়ে কোথায় গেল এখনই তা অনুসরণ করুন। গাড়ি একখানা ভাড়া করুন। গাড়িতে বসেই পোশাকটা একটু রকমফের করে নিন। তারপর টায়ারের দাগ দেখে দেখে লোকটাকে ফলো করুন। টায়ারের দাগ দেখেই অনুসরণ করতে কোনো অসুবিধা হবে না। সামনের চাকায় পাম্প আছে, পেছনেরটাতে নেই, কারণ গুলিতে টায়ারটা ফুটো হয়ে গিয়েছে। তবুও সেই পেছনের চাকাটাকে সামনের চাকাটা দিয়ে ঘেঁষটে নিয়ে গেছে মাটির উপর দিয়ে। আপনি তাই দেখে ছোকরার গতিবিধির একটা খোঁজ নেবার চেষ্টা করুন। আমি একটু কাজে অন্যদিকে যাচ্ছি, সময় মতো আবার আপনার সঙ্গে দেখা হবে। সনত এ কথা বলেই হাত তুলে তাকে অভিবাদন করে বাদিকের পথে হনহন করে চলে গেল। চণ্ডীবাবুকে বিদায় দিয়ে সনত সেখান থেকে সোজা দিলীপ সিংয়ের বাড়িতে এসে হাজির হলো। একজন ভৃত্যকে প্রশ্ন করে জানতে পারল যে দিলীপ সিং তখন বাড়িতেই অনুপস্থিত। তার সেক্রেটারি রণজিৎ প্রসাদের সঙ্গে দেখা হতে পারে। সনত বলল, আচ্ছা, তাকে গিয়ে বলো যে একজন ভদ্রলোক তার সঙ্গে দেখা করতে এসেছেন। ভৃত্য সনতকে বাইরের ঘরে বসিয়ে রেখে ভেতরে চলে গেল। ঘরটা বহু মূল্যবান এবং শৌখিন জিনিসে ভরা। একটা নরম সোফাতে বসে সনত কৌতূহলীপূর্ণ দৃষ্টিতে ঘরের চারদিকটা চাইছিল। ছবিতে চোখ পড়তে সে দেখতে পেল তার নিচেই ইংরেজিতে লেখা রয়েছে প্যালেস অব রাজপুর। এমন সময় ঘরের বাইরে সে পদশব্দ শুনতে পেল। সনত তাকিয়ে দেখতে পেল যে তার বয়স ওই বছর 30 হবে। লম্বা চওড়া চেহারা, চোখে একটা উজ্জ্বল এবং সরল চাহনি, মুখে মৃদু হাসি। সনত উঠে হাত জোর করে বলল, নমস্কার রণজিৎবাবু, এর আগে আপনার সঙ্গে আলাপ করার কোনো সুযোগ ঘটেনি। আমি এসেছিলাম দিলীপ সিংয়ের খোঁজে। শুনলাম তিনি বাড়িতে নেই। ভাবলাম তাহলে আপনার সঙ্গেই একবার দেখা করে যাই। সেদিন তো আর কারোর সাথেই বেশি আলাপ পরিচয়ের সময় হয়নি। সারা রাত আপনাদের বাড়ি পাহারা দিয়ে শুধু ভূতের বেগারেই খেটে মরেছি। উপকার করতে কিছুই পারিনি। দস্যু রঘুনাথ তো আমাদের চোখের ওপরেই যে কাণ্ডটা করে গেল, সেজন্যে আমরা সবাই খুব লজ্জিত। তাই আজ বড্ড সংকটের সঙ্গেই এখানে আসতে হয়েছে। তা কি দরকার বলুন? জহরতগুলো সম্বন্ধে কোনো সংবাদ জানতে চান কি? দস্যুর অপহৃত সেই জহরতগুলো উদ্ধার করতে আমি যথাসাধ্য আপনার সাহায্য করতে প্রস্তুত। পুলিশের পক্ষে তা অসম্ভব হলেও আশা করি আপনার পক্ষে তা সম্ভব হবে। আমার ওপরেই দিলীপ সিংজি যে এই কেসটার ভার দিয়েছেন, এই সংবাদ তাহলে আপনি জানেন? হ্যাঁ, আপনার কথাই তিনি কাল আমায় বলেছিলেন। আপনার ওপর তার কিছুটা বিশ্বাস আছে বলেই তো মনে হলো। তবে রঘুনাথের কবল থেকে জহরতগুলো আপনি উদ্ধার করবেন কি করে, তা তো আমরা কেউ বুঝতে পারছি না। শুনেছি বটে যে আপনি নাকি করিত কর্মা এবং অদ্ভুত কর্মা। সুতরাং চেষ্টা করে দেখুন যদি সম্ভব হয়। সনত তীক্ষ্ণ দৃষ্টিতেই রঞ্জিত প্রসাদের মুখের দিকে তাকালো। তার কথাগুলোতে একটু বিদ্রুপের ছোঁয়া আছে বলেই তার বোধ হলো। সে বলল, হ্যাঁ, চেষ্টা করব বই কি, তবে ফলাফল পরের কথা। যাই হোক, আপনি আমায় যথাসাধ্য সাহায্য করতে প্রস্তুত আছেন বলেছিলেন না? হ্যাঁ। আপনি এখানে কতদিন চাকরি করছেন? বছর খানেক হবে। কিন্তু এ কথা জিজ্ঞেস করছেন কেন?
শেষ পর্যন্ত কি আপনার ধারণা হয়েছে যে আমি জহরতগুলো চুরি করেছি? হুম হুম। না, আপনাকে অভয় দিচ্ছি যে সন্দেহ আমার মনে নেই। আচ্ছা, আপনার বাবুর দেশ কোথায়? পাঞ্জাবে। কিন্তু অদ্ভুত আপনার প্রশ্ন, স্বীকার করতেই হবে। পুলিশ হলে কখনো এমন উদ্ভট প্রশ্ন কেউ করে বসতো না। তবে শুনেছি আপনি অদ্ভুত কর্মা, সুতরাং প্রশ্নগুলোও যে কিছু অদ্ভুত রকমেরই হবে তাতে আর বিচিত্র কি? আচ্ছা, তারপর? কোনো রাজপরিবারের সাথে দিলীপ সিংজির কোনো ঘনিষ্ঠতা আছে কি? কিছু বলতে পারেন? হ্যাঁ, তবে শুধু ঘনিষ্ঠতা নয়, উনি একজন সামন্তরাজের খুব নিকট আত্মীয়। কিন্তু আপনার এই সব প্রশ্নের সাথে অপহৃত জহরতগুলোর তো কোনো সম্বন্ধ আছে বলে মনে হয় না। থাকতেও পারে, কিন্তু কোথাকার সামন্তরাজ? রাজপুর। দিলীপ সিংজি রাজপুর থেকে শেষ কবে কলকাতায় এসেছেন? তা মাসখানেক হবে বই কি, কিছু কম বেশিও হতে পারে। দিলীপ সিংজির নিজস্ব কোনো ব্যবসা আছে কি? হ্যাঁ, শেয়ার মার্কেটে দিলীপ সিংজির মস্ত বড় একটা ফার্ম রয়েছে। তাছাড়া উনি আরও কতগুলো নামজাদা ব্যবসায়ের সাথেও ঘনিষ্ঠভাবে জড়িত আছেন। দিলীপ সিংজি কোথায় গেছেন বলতে পারেন? না, তা জানি না। তিনি বেরিয়েছেন কতক্ষণ? অনেকক্ষণ হবে। আপনি তাকে সকালে দেখেছেন? একটু ভেবে উত্তর দিন। না, আমি আজ তাকে দেখিনি। কাল সেই রাত 8টায় আমার সঙ্গে দেখা হয়েছে, তারপর থেকে তাকে আমি আর দেখিনি। কিন্তু আপনি এত কথা জিজ্ঞেস করছেন কেন বলুন তো? শেষকালে কি যার জহরত আপনি তাকেই চোর ঠাউরে নিলেন নাকি? অথচ আপনি জহরতগুলোর সম্বন্ধে তো কিছু জিজ্ঞেসই করলেন না। তার দরকার নেই, সে সম্বন্ধে যা জানবার তা আমি আগেই জানতে পেরেছি। ধন্যবাদ। দিলীপ সিংজি এলে বলবেন যে আমি এসেছিলাম তার সঙ্গে দেখা করতে। বাইরে গম্ভীরভাবে পথ চলতে চলতে নিজের মনে মনেই বলল সনৎ। রহস্য ঘনীভূত তাতে সন্দেহ নেই, কিন্তু দিলীপ সিংজের মতো সম্ভ্রান্ত ব্যক্তি, না, এখন জানতে হবে এই দিলীপ সিংজি কে আর কি তার প্রকৃত পরিচয়। বিকেলে বাইরের ঘরে বসে চা খেতে খেতে সনৎ গোড়া থেকে সমস্ত কিছু মুকুলকে খুলে বলল। অমর সেনের বাড়িতে সে যে খানিকটার জমাট বাঁধা রক্ত দেখে এসেছে, সনৎ সে কথা বলতেও কোনো ত্রুটি করল না। হরদেব সিংহের শোচনীয় পরিণাম ভেবে মুকুলের মুখখানা যেন কালো হয়ে গেল। সে বলল, সে বেঁচে আছে কিনা তা কে জানে সনৎদা। সে বেঁচে আছে নিশ্চয়ই, কিন্তু কোথায় আছে তা বলাটাই কষ্ট। শত্রুরা তাকে আজও মেরে ফেলেনি, চট করে মারবেও না। কেন? এ ধারণা তোমার কেমন করে হলো সনৎদা? শত্রুরা প্রথমে জানতে চেষ্টা করবে কে এই হরদেও সিং, সে কি পুলিশের লোক নাকি রঘুনাথের লোক। তারপর চেষ্টা করে দেখবে হরদেও সিংয়ের কাছে কোনো খবর আদায় করা যায় কিনা। এসব কাজে তাদের হয়তো একটু সময় কেটে যাবে। সুতরাং অন্তত কয়েকটা দিন হরদেও সিং নিরাপদ, এই হচ্ছে আমার বিশ্বাস। কিন্তু সেদিনের প্রথম আঘাতের ফলেই যদি কোনো বিপদ হয়ে থাকে তাহলে সে কথাটা আলাদা, আর তাহলে তো আমাদের কিছু করবারও নেই। তবে এখন আমাদের এইটুকু খোঁজ বার করতে হবে যে মৃত বা জীবিত হরদেও সিংকে কারা নিয়ে গেছে আর কোথায় নিয়ে গেছে। কথাগুলো শুনতে শুনতে মুকুলের মুখখানা যেন আবার কালো হয়ে উঠল। খানিকক্ষণ নীরব থেকে সে বলল, কিন্তু যাই বলো সনৎদা, আমার মনে হচ্ছে হরদেও সিংহের বিপদের জন্য আমি নিজে নিতান্ত কম দায়ী নই। কেন? কারণটা খুলেই বলছি। সেদিন দিলীপ সিং তোমার যখন বাড়ি থেকে বেরিয়ে গেল, আমি তখন একটা ট্যাক্সি নিয়ে খানিকটা দূরেই অপেক্ষা করছিলাম। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এই যে দিলীপ সিংয়ের গাড়িটা যেই ছুটতে আরম্ভ করলো, অমনি আরও একটা মোটর কোথা থেকে এসে তার পিছু নিতে আরম্ভ করলো। আমি হরদেওকে ডেকে বললাম, এর যে কোনো মানে বুঝতে পারছি না হরদেও, এই আবার কি? দিলীপ সিংয়ের পিছু নিল এই গাড়িটা, এটা কার? সে যাই হোক, আমাদের একটু পেছনে থাকা উচিত, আর সাজ পোশাকটাও একটু বদলে ফেলা ভালো। এই বলে আমি একটা মেয়ে মানুষের পোশাক পরলাম, আর হরদেও হলো একটা মারোয়ারি পুরুষ। দুখানা মোটর গাড়ি ছুটে চলেছে। হঠাৎ দিলীপ সিং একটা টর্চের আলোয় তার ঠিক গাড়ির পেছনটা দেখে নিল। কয়েক মিনিট পরে সে আবার তাই করল, আর সঙ্গে সঙ্গে তাকে দিল একটা থমকানি। সে চিৎকার করে বলল, ফের আমার পিছু নিয়েছে তো গুলি করব। এমন একটা শাসানির পরে কি আর এগোনো সম্ভব? কাজেই সেই গাড়িটা হঠাৎ পেছনের দিকে ঘুরে গেল। দিলীপ সিং আমাদের গাড়ির ওপরও দুবার টর্চ ফেলেছিল বটে, কিন্তু প্রথমবার সে দেখল যে ড্রাইভার হচ্ছে একটা পাঞ্জাবি আর আরোহী হচ্ছে একটা মারোয়ারি ব্যাটা ছেলে ও মেয়ে মানুষ।
দ্বিতীয়বার দেখলো যে গাড়ি চালাচ্ছে সে একজন সাহেব আর ভেতরে বসে আছে দুটো আরদালি। তৃতীয়বার তাকে আর কষ্ট করে দেখতে হয়নি, কারণ তোমার বাড়ি থেকে বেরিয়ে সে ড্রাইভারকে বলে দিল যে ভবানীপুরের দিকে চলো, জুয়েলার অমর সেনের বাড়িতে। আমি তখন সে কথা শুনেছিলাম, তাই আর বেশিক্ষণ দিলীপ সিংয়ের পিছনে না নিয়ে অন্য পথে অমর সেনের বাড়ির কাছে গিয়ে হাজির হলাম। গাড়ি বিদায় দিয়ে হরদেও ও আমি দুজন তার বাড়িতে উপস্থিত হলাম। দিলীপ সিংয়ের গাড়িটাও খানিকটা দূরেই অপেক্ষা করছিল। তুমি তো জানোই সনদদা, দিলীপ সিংকে অভ্যর্থনা করবার জন্য তোমার বাড়িতে আমি কিছু বন্দোবস্ত করে রেখেছিলাম। তার একটা জিনিস মেঝে ছড়ানো চুন, আর সেটা ছিল তোমার টেবিলের ওপর একটা অদৃশ্য বার্নিশ। সেই বার্নিশে হাত ফেলে দিলীপ সিংয়ের আঙুলের ছাপ তুমি এখন পেয়ে গেছো সনদদা। আর সেই 3 পয়সার চুনও আমার নিতান্ত কম সাহায্য করেনি। দিলীপ সিং তোমার আঙিনায় চুন মারিয়ে সেই চুনমাখা জুতো নিয়ে গাড়িতে উঠেছিল, আর সেই চুনমাখা জুতো নিয়ে অমর সেনের যে ঘরে গিয়ে উপস্থিত হয়েছিল, তখন সেটার আমাদের অজানা রইল না। কিন্তু ভুল কোথায় করলাম জানো? ভুল করলাম হরদেওকে পাঠিয়ে, আর নিজে রইলাম বাড়ির বাইরে পাহারায়। কিন্তু বেচারা যেই গেল আর ফিরল না। আমার কথায় হয়তো তার প্রাণটাও বিসর্জন দিয়েছে। কথা বলতে বলতে মুকুলের 2 চোখে যেন জলের ফোঁটা ভেসে উঠল। তাই দেখে সনদ বলল, দুঃখ করো না মুকুল, এখন সেসব কথা থাক। এখন কিছু কাজের কথা শোনো। আমি জানতে পেরেছি দিলীপ সিং রাজপুরের রাজপরিবারের সঙ্গে সংশ্লিষ্ট। তার কীরকম একটু আত্মীয়তা আছে। তোমার নিশ্চয়ই স্মরণ আছে যে প্রায় বছরখানেক আগে রাজপুরের রাজপুরী থেকে প্রায় 1 লক্ষ টাকার রত্নলঙ্কার অতি অদ্ভুতভাবে অদৃশ্য হয়েছিল। খবরের কাগজ থেকে অবশ্য ঘটনাটার বিস্তৃত বর্ণনা কিছুই পাওয়া যায়নি। তাহলেও ঘটনাটা অদ্ভুত বলেই পুলিশের ধারণা হয়েছিল। ঘটনার অনেক দিন পর চোর অবশ্য ধরা পড়েছিল। সেই রাজবাড়িরই একটা ছোকরা চাকর। সাজা তার হয়ে গেছে, কিন্তু সেই অপহৃত জহরতগুলোর কোনো সন্ধান কিন্তু রাজপুরের পুলিশ করতে পারেনি। কি আশ্চর্য! তুমি কি বলতে চাও যে? ওই তোমার বড় দোষ মুকুল। আমার বক্তব্যটা শোনো, তারপর তোমার মতামত প্রকাশ করো। আমি বিশেষ কিছু বলতে চাই না। তবে দিলীপ সিংয়ের এই জহরতগুলো যদি রাজপুরের চোরাই জিনিস হয়ে থাকে, তবে তাতে বিস্মিত হবার কিন্তু কিছুই নেই। দিলীপ সিংয়ের মতো ধনবান সম্ভ্রান্ত ব্যক্তির সাথে ওই চোরাই মালের যে কোনো সংস্রব আছে, সেটা কিন্তু আমি একদম বিশ্বাস করি না। আমি তোমাকে তা বিশ্বাস করতে বলছি না মুকুল, তবে এখন আমাকে সন্ধান নিতে হবে। দিলীপ সিং মাত্র 30,000 টাকাতেই ওই মূল্যবান জহরতগুলো অমরবাবুর কাছে বিক্রি করতে চাইছিলেন কেন? আমি আজ দিলীপ সিংয়ের ব্যাংকে গেছিলাম। পাঞ্জাব ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মিস্টার মিশ্রের সাথেও আমার কথাবার্তা হলো। আমার দৃঢ় বিশ্বাস যে দিলীপ সিংয়ের অবস্থাটা এখনও একেবারে ফাঁপা নয়। পাঞ্জাব ব্যাংকে এখনও তার প্রায় 1 লক্ষ টাকা জমা রয়েছে। আশ্চর্যই বটে, তুমি এর ভেতরে এত খবর সংগ্রহ করেছো। কিন্তু শুনলাম যে রাজপুর রাজবাড়ির অপহৃত অলঙ্কারগুলোর দাম ছিল প্রায় 1 লক্ষ টাকা। তাই যদি হয়, তবে বাকি জহরতগুলো গেল কোথায়? একবারে সবগুলো জহরত বিক্রি করলে বিপদের সম্ভাবনা আছে মনে করেই সেগুলো 2-1 বিক্রি করার চেষ্টা হচ্ছিল বোধহয়। বাকি জহরতগুলো হয় এখনও দিলীপ সিংয়ের কাছেই আছে, নইলে সেগুলো আগে বিক্রি করা হয়ে গিয়েছে। তবে মনে হয় সেগুলো এখনও বিক্রি করা হয়নি। তাহলে ব্যাংকের কাছে মজুদ টাকা আরও অনেকটা ফেপে উঠত। দিলীপ সিংয়ের মতো একজন সম্ভ্রান্ত ব্যক্তি যে এ কাজ করতে পারেন, তা একান্ত অসম্ভব বলে মনে হয় নাকি? ঠিক তার উল্টো। একটু উঁচু দরের লোক না হলে উঁচু দরের চুরি করা সম্ভব নয়। যে কাজ একজন সাধারণের পক্ষে অসম্ভব, তা একজন সম্ভ্রান্ত ক্ষমতা সম্পন্ন লোকের পক্ষে কিন্তু অনেকটাই সহজ। তা সে কাজ ভালোই হোক বা মন্দই হোক। সেই সঙ্গে আরেকটা কথা মনে রেখো মুকুল, মনে রেখো যে এই সম্ভ্রান্ত লোকের পাল্লায় পড়েই হরদেওর মতো একজন নিরস্ত্র নিরীহ লোক আজ কোথায় যেন অন্তর্হিত হয়ে গেছে। যাই হোক, এখন আমাকে সন্ধান নিতে হবে কি উপায়ে দিলীপ সিং এই জহরতগুলো সংগ্রহ করেছিল। আজ রাত্রে গোপনে দিলীপ সিংয়ের বাড়ির আতিথ্য গ্রহণ করতে যাব। কিন্তু ধরা পড়লে অবস্থাটা কি হবে ভেবে দেখেছ? নিজেকে রক্ষা করবার শক্তি আমার আছে। তাছাড়া বিপদকে আলিঙ্গন করতে ভয় পেলে কোনো রহস্যেরই সমাধান হয় না। আমার দৃঢ় বিশ্বাস দিলীপ সিংয়ের বাড়িতে কোনো একটা গোপন সূত্র মিলতে পারে। সুতরাং বিপদের সম্ভাবনা থাকলেও আজ আমাকে যেতে হবেই।
মুকুল অবাক হয়ে সনতের মুখের দিকে চেয়ে রইল। বাইরে ভসভস করে একটা মোটরের শব্দ হলো। সনৎ জিজ্ঞাসু দৃষ্টিতে মুকুলের দিকে তাকিয়ে বলল, এমন সময় আবার আমার কাছে কার আগমন হলো মুকুল? সনতের কথা শেষ হতে না হতেই ভৃত্য রাখাল ঘরে ঢুকে সনতের হাতে একটা কার্ড দিয়ে বলল যে এই ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে এসেছে, খুবই জরুরি। সনৎ কার্ডখানার উপর চোখ বুলিয়ে বিস্মিতভাবে বলল, রাজপুরের দেওয়ান বাহাদুর, অতি অদ্ভুত যোগাযোগ। তারপর রাখালের দিকে তাকিয়ে বলল, ভদ্রলোককে নিয়ে এখানে আয়। রাখাল ঘর থেকে বেরিয়ে যেতেই সনত মুকুলের দিকে তাকিয়ে আবার বলল, রাজপুরের দেওয়ান বাহাদুর জগদীশ কুমার আমার সাথে একবার দেখা করতে এসেছেন। ব্যাপার কি কিছু অনুমান করতে পারো? হয়তো এই অপহৃত জহরতগুলোর সন্ধানের আশাতেই এসেছেন। না না, তিনি জানবেন কি করে যে জহরতগুলো কে নিয়েছে বা কোথায় আছে? নমস্কার দেওয়ান বাহাদুর, আমার সৌভাগ্য আমার বাড়িতে আপনার মতন একজন সম্ভ্রান্ত অতিথির আগমন হয়েছে। বসুন বসুন। সনতের ইঙ্গিতেই দেওয়ান বাহাদুর একটা চেয়ারে বসে মুখটা মুছে তারপর জিজ্ঞাসা করলেন, আপনি কি সনত রায়, প্রাইভেট ডিটেকটিভ? আগে হ্যাঁ, আমার ওই নামটাই বটে। তা আমার কাছে আপনার কি প্রয়োজন বলুন? দেখুন, আমি এখানে এসেছি আপনাকে নিয়ে যেতে। রাজপুরের রানী সেবার আদেশেই আমি আপনাকে নিয়ে যেতে এখান থেকে এসেছি। রানী সাহেবের আদেশে? আপনার বক্তব্যটা একটু দয়া করে খুলে বলবেন? রাজপুরের রানী সাহেব প্রায় 3-15 হলো এখানে এসেছে। সঙ্গে ছিলেন কুমার রূপনারায়ণ। এখানে আসার ঠিক 2 দিন পরেই কুমার অদ্ভুতভাবে অদৃশ্য হয়েছে। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কদিন বহু অনুসন্ধান করেও আমরা তাঁর সন্ধান পাইনি। সুতরাং রানী সাহেব আপনার সাহায্য নিতে চান। আপনারা পুলিশে সংবাদ দিয়েছিলেন? হ্যাঁ, পুলিশে সংবাদ দেওয়া হয়েছে, কিন্তু এ পর্যন্ত তারাও কুমারকে খুঁজে বের করতে পারেনি। চলুন, আমি আপনার সাথে যেতে প্রস্তুত আছি, কিন্তু আমাকে যেতে হবে কোথায়? সার্কুলার রোড, রাজপুর হাউসে। আমি গাড়ি নিয়ে তৈরি হয়েই এখানে এসেছি। তুমি আমার সাথে চলো মুকুল। 8 ঘন্টা পর মোটর এসে রাজপুর হাউসের সামনে এসে দাঁড়ালো। দেওয়ান বাহাদুর দোতলার একখানা সুসজ্জিত ঘরে তাদেরকে বসিয়ে বললেন, আপনারা একটু বসুন, আমি ভেতরে খবর দিচ্ছি। প্রায় মিনিট 5 পর দেওয়ান বাহাদুর ঘরে এসে প্রবেশ করলেন। তার পেছনে একজন সম্ভ্রান্ত বংশীয়া রাজপুত মহিলাকে ঘরে প্রবেশ করতে দেখে সনত আর মুকুল দুজনেই উঠে দাঁড়ালো। দেওয়ান বাহাদুর সনতের পরিচয় দিলেন। রানী সাহেবা, ইনি হলেন প্রাইভেট ডিটেকটিভ সনত রায়। সনত লক্ষ্য করে দেখল যে রানী সাহেবের বয়স প্রায় 50-এর কাছাকাছি। দোহারা উজ্জ্বল গৌরবর্ণ চেহারা, চোখে একটা সরল ও অমায়িক চাহনি, কিন্তু মুখে একটা বিষাদের চিহ্ন। রানী সাহেবা শুষ্ক মুখে বললেন, আপনারা বসুন। সনতার মুকুল আবার তাদের আসন গ্রহণ করল। সনতের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে রানী সাহেবা বললেন, ভয়ানক একটা বিপদে পড়েই আমি আপনার সাহায্য প্রার্থী হয়েছি। অন্য কোনো উপায় দেখতে না পেয়েই আমি আমার দেওয়ান জগদীশ কুমারকে আপনার কাছে পাঠিয়েছিলাম। দেওয়ান বাহাদুরের কাছে ব্যাপারটা কিছুটা শুনেছি বটে, কিন্তু ঘটনাটা আগাগোড়া সমস্তটা আমাদের কাছে খুলে বলুন। কোনো কথা গোপন করবেন না বা সামান্য অবহেলাও করবেন না। শুনেছি আপনি নাকি অসাধ্য সাধন করতে পারেন, তাই এত দুঃখেও আমি আশায় বুক বেঁধে আছি। যেমন করে হোক আপনি আমার কুমারকে খুঁজে বের করে দিন। টাকার জন্যে আপনি কোনো চিন্তা করবেন না, আমার সব কিছুই আপনাদের দান করব, যদি আমার একমাত্র ছেলেকে আপনারা উদ্ধার করতে পারেন। ব্যস্ত হবেন না রানী সাহেবা, আমি আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু বিপদে ধৈর্য হারালে কিন্তু বিপদ ঘনীভূতই হয়, একথা মনে রাখবেন। আমি আপনার পুত্রকে উদ্ধার করতে যথাসাধ্য চেষ্টা করব, কিন্তু তার আগে সমস্ত ঘটনা আমার পুঙ্খানুপুঙ্খভাবে জানাটা দরকার। আপনারা এখানে কবে এসেছিলেন? প্রায় 15 দিন হবে। রাজপুর থেকে কুমারকে সঙ্গে নিয়ে কলকাতায় এসেছিলেন কেন? এখানে থেকে কুমারের পড়াশোনার একটা বন্দোবস্ত করার জন্য। বেশ, কিন্তু রাজপুর থেকে হঠাৎ কুমারের পড়াশোনার ব্যবস্থা করতে এখানে এলেন কেন? সেখানে কি শিক্ষার কোনো যথেষ্ট সুব্যবস্থা নেই? না, সেখানেও শিক্ষার যথেষ্ট বন্দোবস্ত আছে, কিন্তু কিন্তু কি বলুন? কিন্তু
কুমারের পক্ষে এখানকার শিক্ষা উপযুক্ত হবে মনে করেই এই ব্যবস্থা করা হয়েছিল। কলকাতার মতো শিক্ষার এবং জ্ঞানের এত বড় বিস্তীর্ণ ক্ষেত্র আর আছে কই? তা বটে, কিন্তু কথাগুলো ঠিক আপনার নিজের বলে বোধ হচ্ছে না। আপনি কি নিজেই ভেবেচিন্তে এই ব্যবস্থা করেছিলেন? না, দেওয়ান বাহাদুর কুমারকে অত্যন্ত স্নেহ করেন। তিনি অনেক চিন্তা করেই এই বন্দোবস্ত করেছিলেন। হ্যাঁ, আমি করেছিলাম। কুমারকে আধুনিক শিক্ষায় উপযুক্তভাবে শিক্ষিত করবার আশাতেই আমি রানী সাহেবাকে এই পরামর্শ দিয়েছিলাম, কিন্তু এখন দেখছি এখানে না এলেই ভালো ছিল। আচ্ছা আচ্ছা, ও কথা থাক। রাজা সাহেব এখন বর্তমান আছেন? না, তিনি বছরখানেক হলেও দেহত্যাগ করেছেন। তাহলে এখন রাজকার্য চালাচ্ছেন কে? আমি। বর্তমানে আমি কুমারের অভিভাবিকা হয়ে সব কিছু দেখাশোনা করছি। কুমারের 20 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত দেওয়ানজির সাহায্যে আমিই রাজকার্য চালাবো। আপনাদের এমন কোনো নিকটাত্মীয় আছে কুমারের অবর্তমানে যারা রাজ্যের দাবি করতে পারেন? না, কুমারই এই রাজ্যে একমাত্র অধিকারী। স্বার্থের প্রতিদ্বন্দ্বী আর কেউ থাকলে আমরাও তাকেই সন্দেহ করত মিস্টার রায়। আচ্ছা, রাজা সাহেব বা কুমারের কোনো শত্রু ছিল বলে বলতে পারেন? না, আমি যতদূর জানি তাদের রাজ সাহেব বা কুমারের কোনো শত্রু ছিল না। আমরা সেদিকটাও ভেবে দেখেছি মিস্টার রায়। আচ্ছা, রাজপুরের রাজবাড়ি থেকে বছরখানেক আগে প্রায় 1,00,000 টাকার রত্নালঙ্কার অদ্ভুতভাবে অদৃশ্য হয়েছিল, খবরের কাগজে পড়েছিলাম। সেগুলোর কোনো সন্ধান হয়েছিল? সেই সংবাদও আপনি রাখেন দেখছি। না, সেগুলোর কোনো সন্ধানই এ পর্যন্ত পাওয়া যায়নি। আসামির সাজা হয়েছে বটে, কিন্তু পুলিশের শত অত্যাচারেও তার কাছ থেকে 1 পয়সার চোরাই মালও উদ্ধার হয়নি। তবে সেজন্য আমরা খুব বেশি চিন্তিত নই। আপনি কুমারকে উদ্ধার করে দিন বাবুজি। টাকার জন্য আপনি একটু চিন্তা করবেন না। আমার পারিশ্রমিকের জন্য কোনো চিন্তা নেই দেওয়ান বাহাদুর। কুমারকে উদ্ধার করার পর সেই বিষয়ে ভাবা যাবে। কিন্তু আমি যে কুমারকে উদ্ধার করবার ভার নিয়েছি এই সংবাদ একান্ত গোপন রাখবেন। তবে একটা কথা আমি এখনো জানতে পারিনি রানী সাহেবা, আপনি আমার সংবাদ পেলেন কোত্থেকে? আজ সকালে আমি একখানা অদ্ভুত চিঠি পেয়েছি। তাতে পত্রপ্রেরক কুমারকে উদ্ধার করতে হলে আপনার সাহায্য নিতে অনুরোধ করেছেন। আপনি হয়তো শুনলে বিস্মিত হবেন যে চিঠিটার নিচে নাম রয়েছে আর কারো নয়, দস্যু রঘুনাথের। চিঠিটা পাবার পর কেন জানি না আমার ধারণা হয়েছে যে আপনার সাহায্যেই হয়তো কুমার উদ্ধার পাবে। পাছে দুরন্ত দস্যুর নাম শুনে দেওয়ান জগদীশ কুমার কোনো আপত্তি করেন, তাই তাকেও চিঠির বিষয়ে আমি কিছুই জানাইনি। দস্যু রঘুনাথ? সর্বনাশ! তাহলে আমি জোর করে বলবো যে কুমারের অদৃশ্য হবার ভেতরে ওই দুর্দান্ত দস্যুরই হাত রয়েছে। কুমারকে বন্দি করে মুক্তিপণ আদায় করাই হচ্ছে তার একমাত্র উদ্দেশ্য। দস্যু রঘুনাথ চিঠি দিয়েছে? কই কই সেই চিঠি? রানী সাহেবা ঘর থেকে বেরিয়ে প্রায় মিনিট 5 মধ্যে আবার ফিরে এলেন। তারপর সনতের হাতে একখানা ছোট্ট চিঠি দিলেন। এই নিন। সনদ ব্যগ্রভাবে চিঠিখানা হাতে নিল। তাতে লেখা রয়েছে, নমস্কার রানী সাহেবা, আমি আপনার সম্পূর্ণ অপরিচিত এবং অজ্ঞাত হলেও আপনার একান্ত হিতাকাঙ্ক্ষী। কুমার রূপনারায়ণকে উদ্ধার করতে হলে আপনি প্রাইভেট ডিটেকটিভ সনত রায়ের সাহায্য নিন। দস্যু বলে আমার এই উপদেশ কিন্তু অবহেলা করবেন না। দস্যু রঘুনাথ। এবার সনদ জিজ্ঞাসা করল, এই চিঠিখানা কি আমি নিয়ে যেতে পারি? এই চিঠিখানা পুলিশের হাতে দেওয়াই সঙ্গত নয় কি? শুনেছি দস্যু রঘুনাথ ডাকাতি করবার আগে সতর্ক করে দিয়ে পত্র লেখে। এই কলকাতা শহরেও নাকি তেমনই একটা বড় ডাকাতি হয়ে গিয়েছে শুনলাম। সুতরাং কে বলতে পারে যে সে রাজপুর হাউসে ডাকাতির মতলব হয় হানা দেবে না? আমার মতে সময় থাকতেই পুলিশ কমিশনারকে এই চিঠিখানা দেখিয়ে সাহায্য নেওয়া উচিত। আপনি অকারণে ভীত হবেন না দেওয়ানজি। দস্যু রঘুনাথ এখানে সাহানা দেবে না, নিশ্চিন্তে থাকুন। আপনি যা ভালো বোঝেন করুন। দস্যু রঘুনাথের নাম শুনে আমার ভয় হচ্ছে যে আবারও কোনো নতুন বিপদ না ঘটে। সনদ বিদায় নিয়ে রাজপুর হাউস থেকে পথে এসে দাঁড়ালো। তারপর চিন্তিতভাবে পথ চলতে চলতে বলল, অতি অদ্ভুত। অপহৃত জহরতগুলোর সাথে কুমারের অদৃশ্য হওয়ার কোনো সম্বন্ধ আছে কিনা কে জানে। গভীর অন্ধকারময় রাত্রি। তাকে দেখলে মনে হতো কলকাতার অতি দরিদ্র ভবগুরুদের ভেতরে সেও একজন।
এমন সময় একটু দূরে একজন পাহাড়ওয়ালাকে আসতে দেখে একটি পাঁচিরের আড়ালে নিজেকে আত্মগোপন করল। পাহাড়দার নিজের মনে গান করতে করতে পাশ কাটিয়ে চলেও গেল। সনদ পাঁচিরের আড়াল থেকে বেরিয়ে সতর্ক দৃষ্টিতে চারিদিকে একবার তাকালো। তারপর কোথাও কোনো জনপ্রাণী না দেখতে পেয়ে পাঁচিল টপকে সামনের প্রকাণ্ড আঙিনা পার হয়ে গুড়ি মেরে প্রাসাদের সামনের বারান্দায় এসে উপস্থিত হলো। সামনেই কোনো ঘড়িতে ঢং ঢং করে 2টো বেজে গেল। সনদ কয়েকটা মিনিট চুপ করে দাঁড়িয়ে থেকে পকেট থেকে একটা দড়ি বার করল। দড়িটার এক প্রান্তে কতকগুলো বড়শির মতো হুক। সনদ দড়িটা হাতে নিয়ে কয়েকবার দুলিয়েই দড়ি সমেত হুকগুলো বারান্দার রেলিং লক্ষ্য করে ছুঁড়ে মারল। খুট করে একটা অস্পষ্ট শব্দ হলো। দড়িটায় টান দিয়ে সে বুঝতে পারল যে দড়ির আগায় হুকগুলো রেলিংয়ের সাথে আটকে গেছে। খুলে পড়বার কোনো ভয় নেই। সনদ নিঃশব্দে কয়েক মিনিট দাঁড়িয়ে থেকে বুঝল যে সেই অস্ফুট শব্দ বাড়ির কারোর কর্ণগোচর হয়েছে কিনা। যখন সে নিশ্চিন্ত হলো তখন দড়ি ধরে ওপরের দিকে উঠতে আরম্ভ করল। 2 দিন আগে দিলীপ সিংয়ের প্রাসাদেই একজন সম্মানিত অতিথি হিসেবে প্রবেশ করেছিল সে, আর সেই বাড়িতেই আজ গোপনে চোরের মতো প্রবেশ করতে হচ্ছে তাকে। এবং এটা ভেবে সনতের বেশ হাসিই পেল। ওপরে বারান্দায় সনদ রেলিং থেকে হুকগুলো খুলে দড়িগুলো আবার তার পকেটে পড়ল। বারান্দার সামনেই ঘরের দরজা খোলা। সে সাবধানে অন্ধকার ঘরে প্রবেশ করল। ঘরটাতে ঢুকে সে পকেট থেকে একটা ছোট টর্চ বার করল। তারপর কারো কোনো সাড়া শব্দ না পেয়ে সে হাতের টর্চটা জেলে দেখতে পেল যে দিলীপ সিংয়ের বাড়ির আতিথ্য গ্রহণ করে সেদিন সে এই ঘরেই শয়ন করেছিল। সে ঘর পেরিয়ে সে দিলীপ সিংয়ের ঘর লক্ষ্য করে সিঁড়ি দিয়ে উপরে উঠে এলো। তারপর কান পেতে সে বুঝতে পারল যে ঘরের ভেতরে কয়েকজন লোক মৃদু স্বরে কোনো আলোচনা করছে। সনদ দরজাটা আস্তে আস্তে ঠেলে বুঝল যে সেটা ভেতর থেকে বন্ধ। সনদ ভাবল, এত গভীর রাত্রেও বাড়ির কয়েকজন লোক জেগে রয়েছে কেন? এত গভীর রাতে তারা কিসেরই বা আলোচনা করছে? দিলীপ সিংহ কি এর ভেতরে আছে? কৌতূহলী সনদ আর কোনো উপায় দেখতে না পেয়ে ভেতরের বারান্দার রেলিং টপকে কার্নিশে ভর করে দাঁড়ালো। তারপর পা টিপে টিপে অতি সাবধানে ঘরের পেছনের দিকে এলো। তেতলার কার্নিশ থেকে একবার পা ফসকে গেলে তার যে দেহের কোনো চিহ্ন মাত্র থাকবে না, এই আশঙ্কা তখন সনদের মনে কোনো মাত্রই স্থান পেল না। জানালার সামনে দাঁড়াতেই কারো উত্তেজিত স্বর তার কানে এলো। তুমি অত্যন্ত মূর্খের মতন কাজ করেছো দিলীপ সিং। রঘুনাথের ভয়ে তুমি পুলিশের সাহায্য গ্রহণ করতে গিয়েছিলে কেন? তুমি কি জানো না যে আমাদের কাজে পুলিশের সংস্রব একেবারেই ত্যাগ করা মঙ্গল? কিছুমাত্র বিবেচনা না করে তুমি ইন্সপেক্টর চণ্ডীবাবুকে তোমার বাড়িতে নিমন্ত্রণ করে বসলে। তারপর জহরতগুলো ফিরে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে তুমি প্রাইভেট ডিটেকটিভ সনৎ রায়ের কাছে গিয়ে হাজির হলে। আশ্চর্য তোমার বুদ্ধি। কিন্তু এছাড়া আমি জহরতগুলো উদ্ধার করবার আর কোনো পথ খুঁজে পাইনি। মূর্খ, নিজে যখন একদল সশস্ত্র প্রহরী নিয়েও জহরতগুলো রক্ষা করতে পারোনি, তখন তুমি অন্যের সাহায্য গ্রহণ করেছিলে কোন সাহসে? জহরতগুলো সম্বন্ধে তোমার নীরব থাকাটাই উচিত ছিল। কিন্তু আমি তখন দস্যু রঘুনাথকে শায়েস্তা করবার জন্য তো ব্যাকুল হয়ে উঠেছিলাম। দস্যু রঘুনাথকে শায়েস্তা করবে কে? তোমার ওই মূর্খ আত্মম্বরী পুলিশের দল, না তোমার ওই দুগ্ধ পোষ্য শিশু সনৎ রায়? রঘুনাথের সম্বন্ধে তোমার কিছু মাত্র ধারণা থাকলেও এমন মূর্খতা তুমি প্রকাশ করে বিপদের মাঝে ঝাঁপ দিতে না দিলীপ সিং। দস্যু রঘুনাথ কেন যে তোমাদের পেছনে লেগেছে সে কথা ভুলে যাওনি নিশ্চয়ই? না, সে কথা ভুলিনি। আর ভুলিনি বলেই তো আমি এত অস্থির হয়ে পড়েছি। হতভাগা কোথাকার এক ডাকাত আমাদের ব্যাপারে তার এত মাথা ব্যথা কেন, আর এত দরদই বা কেন? সেজন্য তোমাদের কাউকেই ভাবতে হবে না। সেই ডাকাতটাকে শায়েস্তা করবো আমি নিজে। কিন্তু সেই সময়টা এখনো আসেনি বলেই আমি সাগ্রহে সেই শুভদিনের অপেক্ষা করছি। আমার সমস্ত শক্তি প্রয়োগ করে তাকে আমি অতি নিষ্ঠুরভাবে চূর্ণ করব। সনদ ধীরে ধীরে মাথা তুলে জানালার ভেতরের দিকে তাকালো। ঘরের মধ্যে 3 জন লোক, দিলীপ সিং, তার সেক্রেটারি রণজিৎ প্রসাদ, আর একজন অপরিচিত ব্যক্তি। লোকটা জানালার দিকে ফিরে বসেছিল বলে সনদ তার মুখটা কিন্তু দেখতে পেল না। কিন্তু সে বুঝল যে লোকটা যেই হোক না কেন, দিলীপ সিংয়ের মতো লোকও তার হাতের খেলার পুতুল। কোনো গোপন ষড়যন্ত্রের এই ব্যক্তি হচ্ছে আসল পান্ডা। সেক্রেটারি রণজিৎ প্রসাদ বলল, কিন্তু ইন্সপেক্টর চণ্ডীবাবু আর গোয়েন্দা সনৎ রায়ের একটা ভালো ব্যবস্থা না হওয়া পর্যন্ত তো দস্যু রঘুনাথকে ধ্বংস করা এখন কঠিন বলে মনে হচ্ছে। হ্যাঁ, সে কথা আমিও ভেবেছি।
সনত রায় আর ইন্সপেক্টর চণ্ডীবাবুকে আমাদের পথ থেকে অতি শীঘ্রই সরাতে হবে। অনধিকার চর্চার স্বাদ তারা অতি উত্তম রূপেই অনুভব করবে। তারপর ব্যবস্থা হবে রঘুনাথের। খুদে ডিটেকটিভ সনত রায়কে সবচেয়ে বেশি বিপজ্জনক আমারই মনে হয়। সেদিন সে এখানে আমার কাছে এসে নানা রকম প্রশ্ন করেছিল। তাতেই আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে সে কোনো উপায় হয়তো আমাদের গুপ্ত কাহিনী জানতে পেরেছে। তার উপযুক্ত ব্যবস্থা শীঘ্রই হবে, কিন্তু তার আগে গম্ভীর সিং আর সেদিনের সেই বাচ্চা গোয়েন্দা, ওই দুটো ধারী বদমাইশকে রত্নগিরিতে পাঠাবার ব্যবস্থা করো। গম্ভীর সিংয়ের কথাটা আমি আজও বলতে পারিনি। একটু লেখাপড়া জানে কিনা তাই ছেলের জন্য খেপে গিয়ে একেবারে লাট সাহেবের কাছে পর্যন্ত আবেদন নিবেদন পাঠিয়েছিল। ভাগ্যিস তখন জজটা ছিল আমাদের হাত ধরা, তা নইলে তো কুমারের কৃপায় তো চাকা ঘুরে যেত তক্ষুনি। এইবার বাচ্চা ধরনেদের সব কটারই একসাথে ব্যবস্থা করা যাবে। রত্নগিরিতে যাক না, তারপর সেখান থেকে একসঙ্গেই সকলের ভব যন্ত্রণা একেবারে লাঘব করা হবে। চণ্ডী আর সনৎকেও এর মাঝে ফাঁদে ফেলা চায়। তারপর শুরু হবে তস্যু রঘুনাথ বধ। সামনের প্রকাণ্ড ঘড়িটা ঢং ঢং করে 3টে বাজল। অপরিচিত লোকটা চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, আমার আর সময় নেই, আমি চললুম। আশা করি আমার উপদেশ মতো কাজ করতে তোমরা কেউ অবহেলা করবে না। লোকটা ঘর থেকে বেরিয়ে গেল। খানিকক্ষণ পরে সনৎ দেখতে পেল সে অতি সতর্কভাবে বাড়ি থেকে বেরিয়ে অন্ধকারাচ্ছন্ন পথে অদৃশ্য হলো। দূরে একটা পথচারী কুকুর ঘেউ ঘেউভাবে চিৎকার করে উঠল। তারপর সব চুপ। তাদের আলোচনা শেষ হতেই সনৎ সেখান থেকে ফিরে বারান্দায় এসে দাঁড়ালো। দিলীপ সিং বা রণজিৎ প্রসাদকে কোথাও দেখতে না পেয়ে সে দিলীপ সিংয়ের শয়নকক্ষের সামনে এসে হাজির হলো। দিলীপ সিং হয়তো সেই অজ্ঞাত ব্যক্তিকে এগিয়ে দিতে গেছে, সুতরাং তার ফিরতে দেরি আছে। তাই ভেবে নিয়ে সে দিলীপ সিংয়ের ঘরের ভেতরে প্রবেশ করল। সে কোনো দিকে ভ্রুক্ষেপ না করে ঘরের ডান দিকে একটা প্রকাণ্ড মেহগিনি টেবিলের সামনে এসে দাঁড়ালো। টেবিলের সামনেই একটা বড় লোহার সিন্দুক, পাশে নতুন একটা আলমারি। দুদিন আগে সেই আলমারির ভেতর থেকে রঘুনাথ বেরিয়ে এসে অদ্ভুত কৌশলে জহরতগুলো অপহরণ করে অদৃশ্য হয়েছিল। সনৎ টেবিলের কাগজপত্রগুলো তন্ন তন্ন করে খুঁজে দেখল কোনো একটা রহস্যময় সূত্র যদি পাওয়া যায়, কিন্তু বিফল হয়ে সেখানে একটা মনক্ষুণ্ণই হলো। এমন সময় সে একটা খোলা চিঠি দেখে সেটা তুলে নিল। খুব পুরু এবং গোলাপি রঙের একটি দামি কাগজে লেখা চিঠিটা। সনৎ বুঝল যে ধনবান ও বিলাসী লোক ছাড়াই এরকম কাগজ সচরাচর কেউ ব্যবহার করবে না। চিঠিটা পড়তেই সনতের মুখটা উজ্জ্বল হয়ে উঠল। তাতে লেখা রয়েছে, প্রতাপ সিংজি সমীপেশ, প্রতিশ্রুতি মতো প্রায় 1 লক্ষ টাকার মতো জহরত পাঠাচ্ছি। কোনো একটা ছল করে হামিরকে আমি আজই অন্যত্র পাঠাবার বন্দোবস্ত করেছি। সে যেন 2-4 দিনের ভিতর ফিরতে না পারে, আমার সেরকম ব্যবস্থাও রয়েছে। এর মাঝে ঘটনাটা প্রকাশ হয়ে পড়বে নিশ্চয়ই। তার অনুপস্থিতির সুযোগে হামিরকে সন্দেহবশে গ্রেপ্তার করাও কঠিন হবে না। আমার কাজ আমি সবই করলুম, এখন তোমার কাজ তুমি সাবধানে করে যাও। মনে রেখো, এগুলো খুবই গোপনে বিক্রি করতে হবে। অমর সেনের ফার্ম থেকে তুমি বহু টাকার অলংকার ক্রয় করেছ, কাজেই অর্থের অভাব প্রকাশ করে তুমি তার কাছেই এগুলো বিক্রি করো। কিন্তু এই বিক্রির ব্যাপারটা কয়েক মাস চেপে যাওয়া ভালো। এর মাঝে তোমার সেক্রেটারি রণজিৎ প্রসাদকে একবার এখানে পাঠিয়ে তার আত্মীয় জজ সাহেবটিকে একটু হাত করতে হবে, যেন হামিরের বিচারে কোনো গোলযোগ না হয়। আর এক কথা, জহরতগুলো কোনো ব্যাংকে রেখো না, অর্ধেকটা কোথাও সরিয়ে রেখো, আর বাকি অর্ধেক তোমার কাছে রাখতে পারো। বেশি কিছু আর লেখার নেই, প্রীতি নিও। জহরতগুলো এখনই বিক্রি করে সেই টাকা ব্যাংকে রাখতে গেলে টাকার অঙ্ক হঠাৎ খুব বড় দেখাবে, ওটা খুব সন্দেহের ব্যাপার হয়ে দাঁড়াবে। তাই কাজে নিষেধ করছি, এখনই বিক্রি করো না। আমাদের পরস্পর দেনা পাওনা পরে মেটালেই চলবে। এটি কুমার নারায়ণ। সনৎ ঘর থেকে বেরোতে যাচ্ছিল, কিন্তু ফিরে দাঁড়াতেই সে চমকে উঠল। সে দেখল অন্ধকারে মূর্তিমান শয়তানের মতো দাঁড়িয়ে রয়েছে স্বয়ং দিলীপ সিং। চোখে তার ক্রুদ্ধ আর ভীত দৃষ্টি, হাতে একটা তীক্ষ্ণধার কৃপাণ। কখন যে দিলীপ সিং নিঃশব্দে তার পেছনে এসে দাঁড়িয়েছে সনৎ তার কিছুই জানতে পারেনি। সনৎকে ফিরতে দেখেই দিলীপ সিং বিদ্রুপ স্বরে বলল, দয়া করে ওখানে দাঁড়িয়ে থাকো অপরিচিত বন্ধু। আমার আদেশ অবহেলা করলে মুহূর্ত মধ্যে তোমাকে পরলোকের পথে যাত্রা করতে হবে।
হ্যাঁ, এখন বলো তো বন্ধু, আমার এই ঘরে অন্ধকার রাত্রে তুমি প্রবেশ করেছো কেন? কে কে তোমার উদ্দেশ্য? সনৎকে নিরুত্তর দেখে দিলীপ সিং আবার বলল, তোমার আজ দুর্ভাগ্য যে তুমি আমার উপরে বাহাদুরি করতে এসেছিলে। দিলীপ সিং সনতের শার্টটা খপ করে চেপে ধরে তার তীক্ষ্ণভাগ কৃপাণের অগ্রভাগ তার বুকে ঠেকিয়ে ইঙ্গিতে পেছনে একটি দরজা দেখিয়ে কঠিন কণ্ঠে বলল, তোমার পেছনে ওই দরজার দিকে লক্ষ্মী ছেলের মতো অগ্রসর হও। তোমার বিষয়ে আমি একটু পরে চিন্তা করে স্থির করব, কিন্তু তুমি কে এবং কতক্ষণ থেকে এই বাড়িতে প্রবেশ করেছো তা আগে ভালোভাবে জানা দরকার। সনৎ দিলীপ সিংয়ের আদেশের মতো সেই ঘরে ঢুকতেই দিলীপ সিংহ পেছন পেছন ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। ঘরের ভেতরে একটা অতিমৃত্যু আলো। দিলীপ সিং ঘরে ঢুকতেই গম্ভীর কণ্ঠে হাঁকল, রাঘব। সনৎ ভাবল দিলীপ সিং বুঝি তার কোনো ভৃত্যকে আহ্বান করছে, কিন্তু দিলীপ সিংয়ের ডাক শুনেই কিছু দূরে ঘরের একটা অন্ধকার কোণ থেকে নেকড়ে বাঘের মতো একটা চতুষ্পর দৌড়ে এসে দিলীপ সিংয়ের সম্মুখে দাঁড়ালো। সেটা সামনে এসে দাঁড়াতেই সনৎ বুঝতে পারল যে সেটা একটা প্রকাণ্ড নেকড়ে কুকুর। ওই জাতীয় বলিষ্ঠ আর ভয়ানক কুকুর সনৎ এর আগে কোনোদিনও দেখেনি। সে তার রক্তবর্ণ হিংস্র চক্ষু তুলে আদেশের অপেক্ষায় দিলীপ সিংয়ের দিকে তাকিয়ে রইল। সনত আতঙ্ক বিস্ফোরিত দৃষ্টিতে কুকুরটার দিকে তাকিয়ে রইল। দিলীপ সিং কঠিন কণ্ঠে বলল, তুমি যেখানে দাঁড়িয়ে আছো বন্ধু, আমি ফিরে না আসা পর্যন্ত ঠিক ওইখানেই দাঁড়িয়ে থেকো। ওখান থেকে এক পাও নড়বার চেষ্টা করলে তার ফল তোমার পক্ষে অতি ভীষণ হবে। আমি কিছুক্ষণ পরেই এখানে ফিরে আসব, তারপর তোমার ব্যবস্থা চিন্তা করে স্থির করব। রাঘব, আমি ফিরে আসা না পর্যন্ত তুই এর পাহারায় থাক। দিলীপ সিং একবার কুকুরের মাথায় হাত বুলিয়ে ঘর থেকে বেরিয়ে বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিল। সনৎ তার পায়ের শব্দেই বুঝল যে দিলীপ সিং সেখান থেকে চলে গেল। পালাবার কোনো উপায় দেখতে না পেয়ে সনৎ উদ্বিগ্ন হয়ে পড়ল। নিজের নির্বুদ্ধিতার কথা তার বারবার মনে হতে লাগলো। তার মনে হতে লাগলো মুকুল তাকে কতবার বলেছিল যে রিভলভারটা নিয়ে নাও সনৎদা, কিন্তু সনৎ তা গ্রাহ্য করেনি। সে হতাশভাবে ঘরের চারিদিকে তাকাতে লাগলো। হঠাৎ ঘরের দেওয়ালে একটা জিনিস দেখতে সে চমকে উঠল। সেখান থেকে প্রায় হাত পাঁচেক দূরেই দেওয়ালের গায়ে ঝুলছে একটা তীক্ষ্ণতার গুপ্তি। এমন দারুণ বিপদের একটা অবলম্বন দেখতে পেয়ে সনৎ বেশ আনন্দিতই হল। সে অতি ধীরে একটু একটু করে সেদিকে এগোতে লাগল। কুকুরটার দিকে অতি সতর্ক দৃষ্টিও রেখে চলল একই সঙ্গে। গুপ্তিটার কাছ থেকে হাত দুয়েক দূরে থাকতেই এক লাফে গুপ্তিটা দেওয়াল থেকে খুলে তার হাতে ধরল। সনৎকে স্থান ত্যাগ করতে থেকে কুকুরটা একটা গম্ভীর হুঙ্কার দিয়ে তাকে লক্ষ্য করে আক্রমণ করতে ছুটল, কিন্তু সনৎ এর জন্য তৈরিই ছিল। কুকুরটা আক্রমণ করে তাকে স্পর্শ করবার আগেই সনৎ তার হাতের গুপ্তিটা আমলে তার গলার ভেতরে প্রবেশ করিয়ে দিল এবং পর মুহূর্তেই একটা প্রচণ্ড হ্যাঁচকা টানে সে কুকুরের দেহ থেকে সেটা বের করে আনলো। একটা অস্ফুট আর্তনাদ করে সেটা মেঝেতে লুটিয়ে পড়ল এবং রক্তস্রোতে চারিদিক লাল হয়ে গেল। কুকুরের অসাড় দেহটা টেনে নিয়ে সনৎ ঘরের এক কোণের অন্ধকারে রেখে দিল। জানলাটা খোলা থাকলেও তাতে লোহার শিক লাগানো ছিল। জানলা দিয়ে তাকিয়ে দেখা গেল যে দরজার ঠিক নিচেই ছোট একটুখানি বাগান রয়েছে, তারপরে অন্ধকারাচ্ছন্ন পথ। খানিকক্ষণ চেষ্টা করার পর সনৎ জানালার শিকগুলো খুলে ফেলল। যথেষ্ট শক্তিশালী হলেও দারুণ পরিশ্রমে তার গা দিয়ে দর দর করে ঘাম ঝরতে লাগলো, কিন্তু এতটুকু সময় নষ্ট করবার তার সময় নেই। দিলীপ সিং ফিরে এলে হয়তো তার সমস্ত চেষ্টাই ব্যর্থ হবে। সনৎ তার পকেট থেকে সে হুকযুক্ত দড়িটা বের করে অন্যান্য শিকগুলোর সাথে লাগাতে লাগলো। তারপর জানালা টপকে বাইরের কার্নিশে পা দিতেই ঘরের বাইরে একটা ভারী পায়ের শব্দ শোনা গেল। সনৎ বুঝতে পারল যে দিলীপ সিং ফিরে এসেছে। সে বিন্দুমাত্র বিলম্ব না করে দড়িটার সাহায্যে নিচে নেমে এলো। তারপর অদ্ভুত কৌশলে জানালার শিকগুলো থেকে দড়িটা খুলে নিয়ে বাগানের ভেতর দিয়ে দৌড়ে পথের দিকে অগ্রসর হলো। ঘরের ভেতর দিলীপ সিংয়ের ক্রুদ্ধ কণ্ঠস্বর কানে এলো, রাঘব, তুই কোথায়? হতভাগা চোরটাই বা কোথায়? পরক্ষণে একটা গর্জন করে দিলীপ সিং জানালার কাছে এসে অন্ধকারাচ্ছন্ন বাগানটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। মুহূর্ত মাত্র কি ভেবেই দিলীপ সিং আবার অদৃশ্য হল। পরদিন সকালে উঠে মুকুল সনতের খোঁজে চারিদিক ঘুরে অবশেষে তার শখের লাইব্রেরিতে এসে উপস্থিত হল। সে দেখতে পেল সনত একটা ইজি চেয়ারে কাত হয়ে শুয়ে চোখ বুজে ঘুমোচ্ছে। মুকুল ঘরে ঢুকতেই সনত চোখ মেরে তাকালো, তারপর মৃদু হেসে বলল, সুপ্রভাত মুকুল। কি খবর সনতদা? তুমি দিলীপ সিংয়ের বাড়িতে হানা দিয়েছিলে, কিন্তু সেখান থেকে ফিরলে কখন? আর তোমার ওই নৈশ অভিযানের ফলটাই বা কি হলো?
এতগুলো প্রশ্ন একসঙ্গে তোমার পক্ষে করা সম্ভব হলেও সেগুলোর উত্তর কিন্তু একসঙ্গে দেওয়াটা খুবই শক্ত। তবে সংক্ষেপে বলছি, শোনো। কাল রাত্রে দিলীপ সিংয়ের বাড়িতে গোপন অভিযান করে অতি বিস্ময়কর ফলাফল লাভ হয়েছে। তবে একথাও সেই সঙ্গে স্বীকার করতে হবে যে বহু কষ্টে সেখান থেকে আমি পুনর্জীবন লাভ করে ফিরে এসেছি। তারপর আমি যখন ফিরে এসে ইজি চেয়ারে বসলাম তখন প্রায় রাত 3:30। এই বলে এক মুহূর্ত দম নিয়ে সে দিলীপ সিংয়ের বাড়িতে প্রবেশ করার পর যা যা ঘটেছিল সব কিছুই মুকুলকে খুলে বলল। তারপর দিলীপ সিংয়ের টেবিলের ওপর থেকে সেই সংগৃহীত চিঠিটাও মুকুলকে দিয়ে বলল, এইটা পড়ে দেখো মুকুল। এখন জানতে হবে কে এই কুমার রামনারায়ণ। সেই দিলীপ সিংকেও তার ইচ্ছে মতো পরিচালিত করছে। সে রাজা সাহেবের কোনো ঘনিষ্ঠতম নিকট আত্মীয়ই হবে। না, কেবল তাই নয়, তাহলে সে কুমার শব্দটা লিখত না, মনে রেখো। তাহলে হয়তো সে রাজা সাহেবের অন্য কোনো স্ত্রীর গর্ভজাত সন্তান, অথবা রূপনারায়ণেরই সহোদর ভাই। তোমার মস্তক, তুমি কি ভুলে গেলে যে রাজা সাহেবের একটিমাত্র স্ত্রী এবং কুমার রূপনারায়ণ তার একটিমাত্র পুত্র? তাও বটে, তবে কি বলো তুমি, কে এই কুমার নারায়ণ? সেইটাই খুঁজে বার করতে হবে। কে এই সাংঘাতিক ষড়যন্ত্রের নায়ক? কুমার রামনারায়ণ? আরেকটা কথা আমি তোমায় বলতে ভুলে গেছিলাম মুকুল। কাল রাত্রে দিলীপ সিংয়ের ঘর থেকে যে অস্ত্রখানা আমি নিয়ে এসেছি সেটা থেকে আমি আরেকটা কথা জানতে পেরেছি। চিঠিতে উদ্দিষ্ট এই প্রতাপ সিং আর কেউই নয়, সে নিশ্চয়ই স্বয়ং দিলীপ সিং। এটাই হয়তো তার আসল নাম। ওর হাতলে ছোট ছোট অক্ষরে কি লেখা আছে জানো? লেখা আছে প্রতাপ সিং, রাজপুর। প্রতাপ সিংই যদি দিলীপ সিংয়ের আসল নাম হয়, তবে এখানে ছদ্মনাম ধারণ করার কারণটা কি? সেও হয়তো এই রহস্যের একটা প্রধান অঙ্গ। এই লুকোচুরির কারণটুকু জানতে পারলে এর রহস্যভেদে অনেকটাই সহজ হতো। খানিক পরে চা খেয়ে সনদ সোজা থানায় এসে চণ্ডীবাবুর সাথে দেখা করবার জন্য তার খাস কামরায় এসে প্রবেশ করল। সনদের দিকে চোখ তুলে তাকিয়ে চণ্ডীবাবু তাকে জিজ্ঞাসা করলেন যে নতুন কিছু সন্ধান পেলে কিনা। সনদ বলল, না, তেমন কিছু পাওয়া যায়নি, তবে সূত্র কিছু কিছু মিলছে বটে। কিন্তু আমি যে এখানে এসেছি সেটা হচ্ছে কেবল আপনাকে এক জায়গায় নিয়ে যাওয়ার জন্য। দয়া করে আমার সাথে চলুন। চণ্ডীবাবু সনদের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রইলেন। জুয়েলের অমরবাবুর ফার্মে যেতে হবে। হাতকড়ি শুদ্ধ কয়েকটা কনস্টেবলকে সঙ্গে নিন। গ্রেপ্তার না করলেও হয়তো গ্রেপ্তারের ভরণ করতে হবে। প্রায় মিনিট 10 পরে সনদ ও চণ্ডীবাবু পুলিশের গাড়ি করে অমরবাবুর ফার্মে এসে দাঁড়ালো। অমরবাবু বিস্মিত দৃষ্টিতে তাদের অভ্যর্থনা করলেন। তারপর জিজ্ঞাসা করলেন, অপহৃত জহরতগুলোর কোনো সন্ধান পেয়েছেন? সে কথার উত্তর দেওয়া এখন অসম্ভব, তবে মোট জহরতগুলোর কিছু অংশ হয়তো আবিষ্কৃত হতেও পারে। কিন্তু এই বিষয়ে আমার আপনার সাহায্য চাই অমরবাবু। নিশ্চয়ই সাহায্য করব বই কি। কি করতে হবে বলুন? তাহলে দয়া করে আপনার সবকটা লোহার সিন্দুক একে একে খুলে দেখান তো মিস্টার সেন। এ আপনি বলছেন কি সনদবাবু? ঠিকই বলেছি। রাজপুর প্যালেস থেকে যে লক্ষ টাকার জহরত চুরি হয়েছিল তার অর্ধেকটা নিয়ে গেছে দস্যু রঘুনাথ, আর বাকি অর্ধেকটা গচ্ছিত আছে আপনার কাছেই। সেই জিনিসটা এই মুহূর্তে বার করে দিন, নইলে চণ্ডীবাবু আপনাকে সসম্মানে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে এসেছেন। বেশ, আসুন তাহলে, আমি সবই বার করে দিচ্ছি। কিন্তু মনে রাখবেন, সে জহরতগুলো অপরের গচ্ছিত জিনিস। হ্যাঁ, তা জানি, কিন্তু তবুও তা চোরাই মাল। অমরবাবু বুঝলেন যে বাদ প্রতিবাদ করা নিষ্ফল। তিনি দেওয়ালের একটা গুপ্ত সিন্দুক থেকে ছোট একটা চামড়ার ব্যাগ বার করলেন। সেটি সনদের হাতে দিয়ে বললেন, এরই ভেতরে সেই জহরতগুলো রয়েছে। সনদ চামড়ার ব্যাগটা হাতে নিয়ে সেটা খুলে ফেলল। তারপর তীক্ষ্ণ দৃষ্টিতে কয়েকটা জহরত হাতে নিয়ে পরীক্ষা করে অমরবাবুর দিকে তাকিয়ে বলল, আপনি তো একজন অভিজ্ঞ জহুরি, এর ভেতরে কোনোটা জাল নেই তো? সনদ এবার চণ্ডীবাবুকে বলল, এই জহরতগুলো আমি নিয়ে যাচ্ছি চণ্ডীবাবু। কাল সকালে আমি এগুলো থানায় আপনার কাছে পৌঁছে দেব। জহরতগুলোর জন্য আপনি আমার জামিন হয়ে রইলেন। সনদ ঘর থেকে বেরিয়ে অমরবাবুর ফার্মের বাইরের রাস্তায় এসে দাঁড়ালো। তারপর একটা ট্যাক্সিতে চড়ে বলল, সার্কুলার রোডের রাজপুর হাউস, জলদি। রাজপুর হাউসে পৌঁছে সনদ ভেতরে খবর পাঠালো। ড্রয়িং রুমে 5 মিনিট অপেক্ষা করবার পরই রানী সাহেব ঘরের মধ্যে প্রবেশ করলেন। সনদ নমস্কার জানিয়ে মৃদু হেসে বলল, আপনাকে এমন সময় বিরক্ত করতে এলাম বলে ক্ষমা করবেন, তবে আপনাকে বেশিক্ষণ আটকে রাখবো না।
সনৎ চামড়ার ব্যাগটা তুলে ধরল তার দিকে। দেখুন তো এই জহরতগুলো আপনি চিনতে পারেন কি না? অবশ্য মূল অলঙ্কার থেকে এগুলোকে খুলে ফেলা হয়েছে, তাহলেও চিনতে খুব একটা অসুবিধা হবে না, কারণ মোটেই সাধারণ শ্রেণীর জহরত নয় এগুলো। রানী সাহেবা গম্ভীরভাবে জহরতগুলোকে নিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করলেন। তারপর একটা রক্তমুখী নীলা হাতে নিয়ে তিনি অস্ফুট স্বরে বললেন, কি আশ্চর্য! এগুলো যে আমারই অলংকারের জহরত। এসব আপনি পেলেন কোথায় বাবুজি? সে কথার আলোচনা পরে হবে রানী সাহেবা। এগুলোই তাহলে সেই রাজপুর প্যালেস থেকে অপহৃত জহরত, তাই তো? হ্যাঁ, আমার জিনিস আমি চিনতে পারবো না, তবে তফাৎ এই যে অলংকার থেকে জহরতগুলো খুলে ফেলা হয়েছে, আর এর ভেতরে সবগুলো জহরত নেই। হ্যাঁ, তা আমি জানি, কিন্তু বাকি জহরতগুলোর আশা হয়তো আপনাকে ত্যাগ করতে হবে, কারণ দস্যু রঘুনাথ হয়তো সেগুলোকে হস্তগত করেছে। দস্যু রঘুনাথই কি তাহলে রাজবাড়ি থেকে আমার অলংকারগুলো চুরি করেছিল? না, সে করেনি। কেন, চুরি যে করেছিল তার না সাজা হয়ে গেছে? হ্যাঁ, তা হয়েছে বটে, কিন্তু সে ছিল আমাদের রাজবাড়িরই একটি ছোকরা চাকর। নাম তার হামির। সাজা তার হয়েছে বটে, কিন্তু তবু কেন জানি না আমাদের বিশ্বাস সে চোর নয়। তাহলে তার সাজা হলো কেন? সেই তো হচ্ছে এক মস্ত সমস্যা। হামির গরিব বটে, কিন্তু সে ভদ্র ঘরের ছেলে। তার বাপ ছিল স্কুলের মাস্টার। নাম তার গম্ভীর সিং। সে বুড়ো হয়েছিল। হামিরের রোজগারই ছিল তার একমাত্র ভরসা, কিন্তু ছেলে তার পুলিশের হাতে গ্রেপ্তার হলে সে যেন রুখে দাঁড়ালো। সে একেবারে লাট বেলাটের কাছে দরখাস্ত করে ব্যাপারটাকে ভয়ানক ঘোরালো করে তুললে। আমার হারানো ছেলে কুমার রূপনারায়ণও হামিরের নির্দোষিতা বিশ্বাস করত। তাকে বাঁচাবার জন্য সেও প্রাণপণে চেষ্টা করেছিল, কিন্তু বিচারক হামিরকে চোর সাব্যস্ত করে কয়েক বছরের জন্য জেলে পাঠিয়ে দেয়। আচ্ছা, বলতে পারেন এই গম্ভীর সিং এখন কোথায় থাকেন? এ বিষয়ে আপনার দেওয়ান বাহাদুরের কাছ থেকে হয়তো আরও কোনো খবর পাওয়া যেতে পারে। তা তিনি কোথায়? দয়া করে তাকে একবার ডেকে দিন তো। তিনি তো বাড়িতেই ছিলেন, হয়তো 2-5 মিনিটের জন্য কোথাও গিয়ে থাকবেন। আপনি বসুন, এখনই দেখা হবে। তা যাক, সেজন্য কোনো ব্যস্ততা নেই, কিন্তু আপনাকে আরও কয়েকটা কথা জিজ্ঞাসা করবার আছে রানী সাহেবা। রাজপুরের দিলীপ সিং বলে কোনো সম্ভ্রান্ত ব্যক্তিকে আপনি চেনেন? দিলীপ সিং? না। আচ্ছা, প্রতাপ সিং বলে কাউকে? প্রতাপ সিং? এই নাম আপনি কোত্থেকে জানলেন বাবুজি? সে কথা পরে বলছি আপনাকে, আগে আমার কথাটার উত্তর দিন। হ্যাঁ, প্রতাপ সিংকে খুব চিনি এবং তাকে জীবনে ভুলব না। সে রাজা সাহেবের বিরুদ্ধে চক্রান্ত করে রাজ্য হস্তগত করার মতলবে ছিল। রাজার অতি নিকট আত্মীয় বলে তাকে রাজদরবারে খুব উঁচু পদ দেওয়া হয়েছিল, কিন্তু বিশ্বাসঘাতক তার প্রতিদান দিয়েছিল অন্য উপায়ে। রাজা সাহেবকে হত্যা করবার চেষ্টাতেও তার বিবেকে বাধা দেয়নি। কিন্তু রাজা সাহেবকে হত্যা করলে তার লাভটাই বা কী হতো? একমাত্র ক্ষতি ছাড়া। সে তো আর রাজা সাহেবের অবর্তমানে কুমারের বদলে সিংহাসন দখল করতে পারত না। কুমারের পরামর্শে সেই জঘন্য কাজে অগ্রসর হয়েছিল। রাজা সাহেবকে হত্যার ষড়যন্ত্রে কুমারই ছিল প্রধান উদ্যোগী, তবে সে এই কুমার রূপনারায়ণ নয়, রাজা সাহেবের পোষ্যপুত্র কুমার রামনারায়ণ। কুমার রামনারায়ণ? ঘটনাটা খুলে বলুন তো দয়া করে, না হলে আপনি কুণ্ঠিত হবেন না। মনে রাখবেন যে কুমার রূপনারায়ণের অদৃশ্য হবার সাথে এই ঘটনার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে, সুতরাং তাকে উদ্ধার করতে হলে এইসব ব্যাপার সবকিছু আমার জানা দরকার। কুমার রূপনারায়ণ জন্মাবার আগে রাজা সাহেব তার কোনো পুত্র সন্তান না হওয়ায় একটি পোষ্যপুত্র গ্রহণ করেছিলেন, কিন্তু বয়সের সাথে সাথে সে অত্যন্ত উচ্ছৃঙ্খল ও দুর্দান্ত হয়ে ওঠে। রাজ্যের ভবিষ্যৎ উত্তরাধিকারী ভেবে রাজা সাহেব তাকে সুপথে আনবার যথেষ্ট চেষ্টা করেছিলেন, কিন্তু তার সমস্ত চেষ্টা বিফল হয়ে যায়। সেই পোষ্যপুত্রের বয়স যখন 25 বৎসর, ঠিক সেই সময়ই অপ্রত্যাশিতভাবে আমার পুত্র রূপনারায়ণ জন্মগ্রহণ করে। রামনারায়ণের স্বভাবে সবাই তার উপর অত্যন্ত অসন্তুষ্ট ছিল, তাই রূপনারায়ণের আবির্ভাবে সবাই খুব আনন্দিত হল, একমাত্র পোষ্যপুত্র রামনারায়ণ এবং তার অন্তরঙ্গ কয়েকজন বন্ধু ছাড়া।
আর তখন থেকেই হলো আসল বিপদের সূত্রপাত। রূপনারায়ণের জন্ম হলে নিজের সিংহাসন প্রাপ্তির আশা সুদূর পরাত হতে দেখে সে মরিয়া হয়ে উঠল। গোপনে তার ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুর সাথে ষড়যন্ত্র করে সে রাজা সাহেবকে হত্যা করার মতলব করল, কারণ সে জানত যে রাজা সাহেবের মৃত্যুর পর আসল কুমার রূপনারায়ণকে সরিয়ে ফেলতে তার অসুবিধা হবে না এবং সে তাদের অবর্তমানে রাজ্যের একচ্ছত্র অধিপতি হয়ে বসতে পারবে। সে তখন বিশ্বাসঘাতক প্রতাপ সিং ও আরেকজন বৃদ্ধ উচ্চপদস্থ কর্মচারীর সহায়তায় তার মতলব সিদ্ধ করবার সুযোগ খুঁজতে লাগল। কিন্তু হঠাৎ সেই উচ্চপদস্থ বৃদ্ধ রাজকর্মচারীর মনে ধর্মাভাব জেগে ওঠে। তাই সে রাজা সাহেবের কাছে সমস্ত কথা প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করে। তার উদ্দেশ্য এভাবে পণ্ড হয়ে গেলে রামনারায়ণ ক্রুদ্ধ হয়ে ওই বৃদ্ধ রাজকর্মচারীকে একদিন গোপনে হত্যা করে, তারপর পুলিশের ভয়ে রাজ্য থেকে অদৃশ্য হয়। শাস্তিস্বরূপ প্রতাপ সিং রাজ্য থেকে আগেই নির্বাসিত হয়েছিল। এখন রামনারায়ণ ও পুলিশের ভয়ে ফেরার হলে সকলেই নিশ্চিন্ত হল। আমরাও ভাবলাম কুমারের হয়তো আর কোনো বিপদ ঘটবে না, কিন্তু এতদিন পর আজকে বুঝতে পারছি কুমারের বিপদ কেটে যায়নি। কেন জানি না আমার মন বলছে যে কুমারের এই অন্তর্ধানের মূলে আছে সেই নিরুদ্দিষ্ট পোষ্যপুত্র রামনারায়ণ। এই ব্যাপার কতদিন আগের ঘটনা? প্রায় বছর 12 হবে। রামনারায়ণের বয়স তখন কত ছিল? সে একটু হিসেব করে বলতে হবে। রামনারায়ণের 25 বছর বয়সের সময় আমার ছেলে রূপনারায়ণের জন্ম হয়। তারপর রূপনারায়ণের বয়স যখন বছর 5 সেই সময় এসব ষড়যন্ত্র গজিয়ে ওঠে, আর তার ফলে প্রতাপ সিং হল নির্বাসিত এবং রামনারায়ণ হল পলাতক। কাজেই রামনারায়ণের তখনকার বয়স ছিল 30 বৎসর। তারপর আরও 12 বছর কেটে গেছে। আমার ছেলে রূপনারায়ণের বয়স এখন 17। কাজেই রামনারায়ণ থাকলে তার বয়স হতো 42। তাহলে আমি চললাম রানী সাহেবা। আশা করি কুমারকে শিগগিরই উদ্ধার করে আপনার কাছে পৌঁছে দিতে পারবো। আপনার অসীম দয়া বাবুজি। কুমার উদ্ধার হলে আপনি যা চাইবেন তাই আপনাকে দেব আমি। সে কথা সময় মতো চিন্তা করে স্থির করা যাবে। নমস্কার। কুমারের সন্ধান পেলেই আমি আপনাকে খবর দেব, আপনি চিন্তিত হবেন না। রাজপুর হাউস থেকে সনদ যখন বেরিয়ে এসেছিল তখন তার মনটা ছিল হালকা ও প্রফুল্ল, কিন্তু বাড়িতে পৌঁছে রাখাল ভৃত্যের কাছে যা শুনতে পেল তাতে তার আর অশান্তির সীমা রইল না। রাখাল বলল যে একজন সুবেশ তকমাটা চাপরাশি এসে মুকুলবাবুর সঙ্গে দেখা করতে চান। মুকুলবাবু তার সাথে আলাপ করলেন। মুকুলবাবু তার সাথে কি আলাপ করলেন সেটা সে শুনতে পায়নি। তারপর সে অন্য কাজে গিয়েছিল, কিন্তু খানিক পরেই তিনি তাকে ডেকে বললেন যে সনদটা তাকে ডেকে পাঠিয়েছে, আমি একটু বেরোতে যাচ্ছি, ঘরদোর বন্ধ করে রাখতে। তার মিনিট 10 পরেই একটা কুলি এসে এই চিঠিখানা দিয়ে গেছে, বলে গেল যে মুকুলবাবু দিয়েছেন। রাখাল এই বলে টেবিলের ওপর একটা চিঠি এনে সনদের হাতে দিল। সনদ দেখল খুব দামি এনভেলপে ও দামি কাগজে চিঠিখানি লেখা হয়েছে, ওপরে তারই নাম। চিঠিতে লেখা রয়েছে, গোয়েন্দা সনদ রায়, বড্ড বেশি কৌতূহল দেখাতে গিয়ে নিজের বিপদ নিজেই ডেকে এনেছ। কাজেই প্রথমে তোমার সাগরেদ মুকুল বোসকে হারাতে হলো। এরপরও যদি বিরত না হও তাহলে তোমার নিজের জীবনও বিপন্ন হবে, তা জেনে রেখো। কাজেই যদি নিজের মঙ্গল চাও তাহলে দস্যু রঘুনাথ ও রাজপুর হাউসের ব্যাপারে মাথা ঘামিও না। ইতি তোমার জম। অন্তিম পর্বটি 2 দিনের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড করা হবে। দ্রুত আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রথম পর্বটি আপনাদের কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।